হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা এক্সাম চলতেছে। অনেকের টেস্ট এক্সাম কিছুদিন পর, টেস্টের পরেই অনেক বড় একটা ফাইটটা হলো এইচএসসি পরীক্ষা। এই এইচএসসি পরীক্ষার মধ্যে তোমাদের একটা সাবজেক্ট নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। ভাইয়া, অর্থনীতিতে কিভাবে প্লাস পাবো? প্রথম পত্র দ্বিতীয় পত্র দুই পেপার মিলে টোটাল 20টা চ্যাপ্টার। কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন প্রতি বছর আসে, কোনটা থেকে আসে না, ভাই এই সব কিছু বোঝায় দেন। এ প্লাসটা কিভাবে পাবো এটা ঠিকঠাক করে দেন। সো তোমাদের এ প্লাসের পাওয়ার এই জার্নিকে সহজতর করতেই কিন্তু আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। আমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের আজকে প্রথম তোমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাস, এবং আজকের এই ক্লাসটা কিন্তু সবার জন্য উন্মুক্ত। তুমি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হও, তুমি আমাদের ফ্রি ব্যাচের স্টুডেন্ট হও, তুমি যে কোনো স্টুডেন্টই হও, তুমি কিন্তু আজকে আমাদের এই ফ্রি ক্লাসটা করতে পারবা। কারণ তোমরা যাতে বুঝতে পারো কিভাবে তোমাদেরকে আমরা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে পড়াই, সেই জিনিসটার একটা গ্লিমস দেখানোর জন্য কিন্তু এই প্রথম চ্যাপ্টারের ক্লাসটা তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে। ওকে, সো আমাকে একটু তোমরা জানাও কে কে কোন কোন জায়গা থেকে আমার সাথে জয়েন করছো, এবং সবাই ভাইয়াকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ নাকি, এবং যেটা মাস্ট সবার সামনে বই খাতা নোট টোট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু কিন্তু মাস্ট। ওকে, আচ্ছা ফাইন। কে কে আমার সাথে জয়েন করছো ভাইয়াকে একটু জানায় দাও। আমি তোমাদের কাছে প্রমিস করতেছি, আজকের এই ক্লাসে তুমি যদি লাস্ট পর্যন্ত থাকো, তোমার এইচএসসি তে 25 মার্ক আমি কনফার্ম করে দিতে পারবো। 25 মার্ক আমি কনফার্ম করে দিতে পারবো। এইচএসসি ইকোনমিক্সের ফার্স্ট পেপারের 25 মার্ক আজকের এই ক্লাস থেকে তোমার একদম ফুললি কমন আসবে। একটা কাজ করা লাগবে, ক্লাসের এন্ড পর্যন্ত ভাইয়ার সাথে থাকতে হবে জাস্ট। ওকে, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে ডান। ওকে, সো সবাই ভাইয়ের সাথে জয়েন করে ফেলছে, সবাইকে আমি ক্লিয়ারলি অল গুড দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে ডান। আচ্ছা, সো সবাই ভাইয়াকে দেখতে পারতেছো আই গেস, এবং আমার কথা ক্লিয়ারলি শুনতে পারতেছো। আজকে আমরা পড়বো অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়। অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আমি অ্যানালাইসিস করে দেখেছি প্রতি বছর 2টা করে সৃজনশীল আসে। 11টা সৃজনশীলের মধ্যে 2টা সৃজনশীল তোমাদের এই জায়গা থেকে কমন আসে। অ্যান্ড আজকের এই ক্লাসে তোমাদের এই 2টা সৃজনশীল আমি কনফার্ম একদম ক্লিয়ার করে দিব। মেইন কথা, আজকের ক্লাসের পর থেকে তোমাদের এইচএসসির এই চ্যাপ্টার, এইচএসসির পরীক্ষা যদি এই চ্যাপ্টার আসে, টেস্টে আসুক বা এইচএসসিতে আসুক, আর কখনো তোমরা ভুলবা না। এটা ভাইয়ার প্রমিস। তোমাদেরকে জাস্ট ফোকাস আজকের ফুল ক্লাসটা করতে হবে। আমি কথা দিচ্ছি, তুমি যদি কোনো দিন এই চ্যাপ্টার না পড়ে থাকো, তাও তুমি আজকের ক্লাস করলে তোমার সবকিছু কভার আপ হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো আমাদেরকে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। সেটা হলো, আমাদের এই কোর্সে জয়েন করার আগে তোমাদের কয়েকটা ফ্রি কোর্স আছে, আচ্ছা ফ্রি ক্লাসেস আছে। তোমরা এই ক্লাসের ভিতরে আজকে মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ দুইটা ক্লাসের দুইটা গ্রুপের স্টুডেন্টরাই জয়েন করছো, তাই না? সো তোমাদের জন্য আমি বলে দিই, দেখো যারা মানবিক বিভাগের স্টুডেন্ট আসো, এই যে দেখো তোমাদের কিন্তু আজকে ডিসেম্বর 11 তোমাদের ইকোনমিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারের ফ্রি ক্লাস চলতেছে। এরকম আরো ফ্রি ক্লাস তোমরা কবে কবে পাচ্ছ, এখানে সবগুলা দেয়া আছে। এখানে তোমাদের ফ্রি ক্লাস মানে কোনটা কোনটা আমরা তোমাদেরকে ফ্রিতে পড়াচ্ছি, এগুলো কিন্তু তোমাদের দিয়ে দেয়া আছে। ওকে, সো এখানে হলো শুধুমাত্র প্রথম ক্লাসগুলো পেইড গ্রুপের পাশাপাশি আমাদের ফ্রি গ্রুপগুলোতে যাবে। এটা হলো আমাদের মানবিক বিভাগের জন্য, এটা হলো ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য। কারণ ব্যবসায় শিক্ষার বিভাগের স্টুডেন্টদেরও কি আছে, অর্থনীতি অনেকের 4 সাবজেক্ট আছে। ঠিক আছে, হ্যাঁ একদম জিরো থেকে পড়াবো তোমাদেরকে, একদম জিরো থেকে। সো যারা মানবিক বিভাগের আসছো তারা এই ফ্রি ক্লাসগুলো করতে পারবা, যারা ব্যবসায় শিক্ষা বিভাগের আসছো তারা এই ফ্রি ক্লাসগুলো করতে পারবা। ডেটগুলো জাস্ট একটু মাথায় রাখো কবে কবে হচ্ছে। ওকে, যারা আমাদের কোর্সে অলরেডি জয়েন করে ফেলছো তারা তো জয়েন করলে, বাট যারা জয়েন করো নাই তাদেরকে ছোট্ট একটা গ্লিমস যদি আমি দেখাই কিভাবে তোমরা জয়েন করতে পারবা আমাদের কোর্সের ভিতরে। ওকে, সো তোমাদেরকে কিছু করা লাগবে না, তুমি জাস্ট এখানে 10 মিনিট স্কুল ওয়েবসাইটে চলে আসবা। ওয়েবসাইটে আসার পর দেখো তুমি ডিরেক্ট তুমি এইচএসসি 26 ব্যাচ এইচএসসি 26-এ ক্লিক করবা। ক্লিক করার পর তুমি মানবিক বিভাগ অথবা ব্যবসায় শিক্ষা বিভাগ, মনে করো তুমি মানবিক বিভাগ, এখানে ক্লিক করলা। ক্লিক করার পরে তুমি কোর্স কিনুনে চলে যাবা, এগিয়ে জানে চলে যাবা। এগিয়ে জানে যাওয়ার পরে তুমি দেখবা এই যে দেখতেছো এখানে একটা প্রোমো কোড, এখানে একটা প্রোমো কোড জয়েন করুন। এখানে ভাইয়ার প্রোমো কোডটা দিবা তোমরা। ভাইয়ার প্রোমো কোডটা কি? KAIFHUM 26
সো চলো তো দেখি সাবমিট করার পরে এই যে দেখছো ভাইয়ার প্রোমো কোডটা ইউজ করলে দেখো কাইফ HUM26 এই প্রোমো কোডটা ইউজ করলে তুমি 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছ, পুরো 1000 টাকা ডিসকাউন্ট পাবা, 2000 টাকায় তোমার পুরো কোর্স কমপ্লিট। এটা হলো মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্য। ওকে, কেউ যদি ব্যবসায় শিক্ষা বিভাগের হয়ে থাকো, ব্যবসায় শিক্ষা বিভাগের যদি কেউ হয়ে থাকো, সে যদি কোর্স কিনতে চাও তার জন্য ভাইয়ার আলাদা প্রোমো কোড আছে। লেটস সি, মনে করো তুমি মানবিক বিভাগ, তুমি তো প্রোমো কোড বুঝে গেলে আমার প্রোমো কোড কোনটা। তুমি যদি ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্ট হও, কোর্স কিনতে চলে গেলা, এগিয়ে জানে ক্লিক করলা, তারপরে এই যে দেখতেছো প্রোমো কোড, দেখো 2350 টাকা কোর্সের প্রাইস। তুমি যদি ভাইয়ার প্রোমো কোডটা ইউজ করো, প্রোমো কোড কি KAIFBST মানে বিজনেস স্টাডিজ 26, ডান। 1100 টাকা ডিসকাউন্ট পাচ্ছ তুমি, 1100 টাকা ডিসকাউন্ট। দেখতেছো, তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও তুমি 1000 টাকা ডিসকাউন্ট পাবা, যারা ব্যবসায় শিক্ষা বিভাগের আছো তারা 1100 টাকা ডিসকাউন্ট পাবা ভাইয়ার প্রোমো কোডটা ইউজ করলে। হিউম্যানিটিসের জন্য প্রোমো কোড কি? হিউম্যানিটিসের জন্য প্রোমো কোড হলো কাইফ HUM26, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য কাইফ BST26। সো তুমি ডিরেক্ট আমাদের কোর্সে জয়েন করে ফেলবা, তোমার A+ নিশ্চিত করে ফেলবা। অনেক কথা হয়েছে, এবার পড়ায় যাব, অনেক কথা হয়েছে। ওকে ডান, এতটুকু আমরা বুঝে গেছি। নাও এবার তোমাদের সবার জন্য একটা প্রশ্ন, ঠিক আছে? এবার তোমাদের সবার জন্য একটা প্রশ্ন, ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট মানি, এই কথাটা কি সত্যি? অর্থনীতি বলতে আমরা শুধুমাত্র টাকাকে বুঝি, এটা কি সত্যি? আমরা কিন্তু পড়াতে অলরেডি চলে আসছি, আমাকে এটা কোশ্চেনটার একটু অ্যান্সার করো। অর্থনীতি বলতে আমরা শুধুমাত্র টাকা পয়সাকে বুঝি, মানে লেজিট অর্থনীতি বলতে কি আমরা শুধুমাত্র টাকা পয়সাকে বুঝি নাকি না? ইয়েস অর নো, এটা আমাকে একটু বলো। অনেকে বলতেছে নো, অনেকে বলতেছে ইয়েস, আবার অনেকে বলতেছে নো। দেখি কে কি বলতেছে। বুঝতে পারতেছি। ইয়াপ, অনেকে বলতেছে অর্থনীতি বলতে শুধুমাত্র টাকা, অনেকে বলতেছে অর্থনীতি বলতে শুধুমাত্র টাকা না। রাইট অ্যান্সার হচ্ছে অর্থনীতি বলতে আমরা শুধুমাত্র টাকাকে বুঝতেছি না। তাহলে প্রশ্ন, অর্থনীতি আসলে কি? অর্থনীতি আসলে কি? এই অর্থনীতি আসলে কি এটা নিয়ে একজন সুন্দর মানে একটু নাদুস নুদুস টাইপের একটা লোক অনেক সুন্দর একটা বক্তব্য দিছে। লোকটাকে দেখতে অনেকটা এই রকম, বুঝছো? লোকটাকে দেখতে অনেকটা এই রকম। এখন আমাকে একটু বলো তো, এই যে লোকটাকে দেখতেছো, এই লোকটার নাম কি বলো তো? কেউ কি চিনো? আমার বললো না কাইফ ভাইয়া এটা আপনার মানে 50 বছর ওয়ালা ভার্সন, এটা বললো না। ওকে, এটা বললো না। চিনো এই মহিয়সী ব্যক্তিটাকে? কেউ চিনো মহান ব্যক্তিটাকে? কেউ চিনো? বলতে পারবা? বলো, চিনো কেউ? তাহমিদ আহমেদ বলতেছে জি ভাইয়া চিনি। কি নাম? অনেকে বলতেছে অ্যাডাম স্মিথ। ওকে, সবাই বলতেছে অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ। ভাইয়া আপনার ফিউচার ভার্সন না, আমার ফিউচার ভার্সন না ভাইয়া। ওকে, এই লোকটা হলো কে? এই লোকটা হলো অধ্যাপক এল রবিন্স। মনে রাখবা, অর্থনীতির সবচেয়ে সূক্ষ্ম ধারণা দিচ্ছে অধ্যাপক এল রবিন্স। তোমাদের এইচএসসি পরীক্ষায় কোনো না কোনো সৃজনশীলের ক মার্কে এটা আসবেই, অর্থনীতি কি? কোনো না কোনো সৃজনশীলের ক মার্কে আসবেই অর্থনীতি কি। তখন তোমরা লিখবা অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানুষের আচরণকে বিশ্লেষণ করে। সহজ করে বোঝাচ্ছি, অর্থনীতি হলো একটা বিজ্ঞান যা অসীম অভাব, মানে আমাদের অভাব অসীম, যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ। মনে করো এই যে আমার এই চশমাটা, আমি সচরাচর অন্য আরেকটা চশমা পরি, আজকে এটা পড়ছি। সো বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদ, আমি চাইলে কি 50,000 পিস চশমা আমার নিজের জন্য রাখতে পারবো? পারবো না, কারণ সম্পদ দুষ্প্রাপ্য, চাইলেই আমি বাড়াইতে পারবো না। বিকল্প, আমি আমার আরেকটা চশমা নাকি এইটা ইউজ করবো, এই দুইটার মধ্যে আমি কোনটাকে ইউজ করতেছি ওটা কিন্তু টোটালি আমার উপরে, তাই না? সো বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত, কোনটাকে আমি কতটুকু ব্যবহার করব ওই জিনিসটা আমি নিশ্চিত করব, করার পরে দেন মানুষের আচরণকে বিশ্লেষণ করবে। এখন মানুষের বিহেভিয়ার কেমন হচ্ছে
সেটাকে বিশ্লেষণ করতে হবে। মানুষের বিহেভিয়ার কেমন হচ্ছে, আমাদের আচার আচরণ কেমন হচ্ছে, ওইটাকে বিশ্লেষণ করতে হবে। মনে করো তুমি ঘুম থেকে উঠছো, উঠে পড়তে বসছো, পড়তে বসলে আন্টির তোমাকে দেখলে তার বিহেভিয়ার এক ধরনের হলো। আবার মনে করো তুমি সকাল 10টা পর্যন্ত ঘুমাচ্ছ, তখন আন্টির বিহেভিয়ার আরেক ধরনের হলো। দেখবা দূর থেকে একটা খুন্তি তোমার দিকে উড়ে আসতেছে, টাং করে তোমার মাথায় এসে লাগছে একটা খুন্তি বা একটা চিরুনি। তো এই যে দেখতেছো, আচরণকে বিশ্লেষণ করতেছে আমাদের কাজের মাধ্যমে। ওকে, আচরণ বিশ্লেষণ হচ্ছে কি আমাদের কাজের মাধ্যমে। এন্ড এইটাকে আমরা বলতেছি, দেখো এই যে আমাদের অর্থনীতির পুরো সিম্পলেস্ট ডেফিনেশন এখানে আমাদের দিয়ে দিছি, একদম সহজতর ডেফিনেশন। এটা তোমাদের সৃজনশীলে কোনো না কোনো জায়গায় ক মার্কের ক্ষেত্রে এটা আসবেই। মাহি বলতেছে ভাইয়া আমি বিষয় পরিবর্তন করে অর্থনীতি নিয়েছি, তো টেস্ট পেপার পরে 3 মাসে কি অর্থনীতি প্রথম পত্র শেষ করে? ইজিলি সম্ভব ভাইয়া, ইজিলি সম্ভব, ডেফিনেটলি সম্ভব। ওকে, আচ্ছা। এরপরে একজন ব্যক্তি, মনে করো এই ব্যক্তিটা তুমি মনে করো দোকানে কিছু একটা কিনতে যাবা। এখন কিনতে গিয়ে তোমার কাছে 3 ধরনের প্রশ্ন আসতে পারে। কি কি প্রশ্ন? প্রথম কথা, আমার অভাব অসীম, আমার পকেটে টাকা কম, আমি বিকল্প কি ব্যবহার করতে পারি? মনে করো তোমার নাম কুদ্দুস, ঠিক আছে? মনে করো তোমার নাম কি? তোমার নাম কুদ্দুস। এখন কুদ্দুস তুমি কি করলা? তুমি মনে করো দোকানে গেলা একটা মোবাইল কিনতে। কি কিনতে? কুদ্দুস দোকানে গেলা একটা মোবাইল কিনতে। এখন কুদ্দুস মোবাইল কিনতে গিয়ে 3 ধরনের সমস্যা পড়লো। এক, কুদ্দুসের একটা মোবাইল কে নাই রাখবে, কুদ্দুস তার বান্ধবীর সাথে ফোনে কথা বলবে, ঠিক আছে? কুদ্দুস তার বান্ধবীর সাথে ফোনে কথা বলবে, কুদ্দুসের মোবাইল আজকে কিনতেই হবে, নাইলে হবে না কিছু। ওকে, সো কুদ্দুস দেখলো তার অভাবটা অসীম। তার অভাব কি? অসীম। তার একদম কিনাই লাগবে, কিনাই লাগবে। এবার কুদ্দুস দেখলো কি, তার কাছে টাকা আছে 20,000। কত টাকা আছে? 20,000। এখন কুদ্দুসের বান্ধবী তাকে বলছে তোমাকে আইফোন কিনতেই হবে। কি কিনতে হবে? আইফোন কিনতেই হবে। কিন্তু 20,000 টাকায় কুদ্দুস দেখলো কি আইফোন সম্ভব না। কুদ্দুস দেখলো কি 20,000 টাকায় আইফোন কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, এবার কুদ্দুস দেখলো তার মানে তার সম্পদ সীমিত, তার মানে 20,000 টাকা ইটস নট ওয়েল এনাফ টু পারচেস আইফোন। এবার কুদ্দুস দেখলো বিকল্প আমি কি ব্যবহার করি। কুদ্দুস ভাবতেছে আইফোন তো সম্ভব না, তাহলে আমি রিয়েলমি কিনতে পারি। রিয়েলমির পিছনে 3টা ক্যামেরা আছে। রিয়েলমির পিছনে কি আছে? 3টা ক্যামেরা আছে। এখন কুদ্দুস কি করলো? এই 20,000 টাকার একটা বিকল্প কিনলো, কি? রিয়েলমি ফোন কিনে নিল 3 ক্যামেরাওয়ালা, ঠিক আছে? একটা 3 ক্যামেরাওয়ালা কুদ্দুস কি করলো? রিয়েলমি কিনে নিল। তো এই যে দেখো, অর্থনীতিতে আমাদের 3টা সমস্যা আমরা বুঝলাম। এক, অর্থনীতিতে আমাদের প্রথম সমস্যা আমাদের অভাব অসীম, অনেক অভাব আমাদের। টাকা পয়সাও কম, কুদ্দুসের মতো টাকা পয়সাও কম। এরপর যখন আমাদের টাকা পয়সা কম থাকে আমরা কি করি? কম টাকার জিনিস কিনি। আমরা কি করি? আমরা কি কম টাকার জিনিস কিনি, ঠিক আছে? ভাইয়া কি স্যার এই কমেন্টগুলো কি শুধু প্রাইভেট গ্রুপের মধ্যেই থাকবে? হ্যাঁ, প্রাইভেট গ্রুপের মধ্যেই থাকবে। সো দেখতেছো এই কুদ্দুস এখন কি করলো? বাধ্য হয়ে রিয়েলমি কিনলো, কিন্তু বান্ধবীর সামনে ফ্লেক্স দিতেছে আইফোন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এইবার চলো, আরে এই ব্যক্তিকে, ওই যে সেই কুদ্দুস, হ্যাঁ ওই যে কুদ্দুসকে আমরা দেখলাম। সেই কুদ্দুস ছোটবেলায় যে জায়গায় থাকতো, দেখো ওই জায়গাটার ভিতরে অনেক অভাব ছিল, অনেক অভাব, ঠিক আছে? অনেক অভাব। এখন কুদ্দুসের এই অভাবকে আমরা অর্থনীতিকে সব মৌলিক সমস্যা বলি। এটা কি? এটা হইলো অভাব। কুদ্দুসের এই সমস্যাকে আমরা কি বলি? অভাব বলি। কুদ্দুসের অনেক অভাব, হ্যাঁ কুদ্দুসের কি অনেক অভাব। সো মানুষের উপযোগ মেটায় এমন বস্তুগত, এখন বলতে পারো ভাইয়া উপযোগ কি? উপযোগ মানে হলো অভাব পূরণের ক্ষমতা। খেয়াল করো, অভাব পূরণের ক্ষমতা। আমি তোমাদেরকে প্রমিস করতেছি ক্লাস কারো বোরিং লাগবে না, হ্যাঁ? এই যে কুদ্দুসের কথা বললাম, কুদ্দুস যখন ফোনটা কিনলো, ফোনটা কেনার পরে কুদ্দুস তার ফোন দিবে,
দোস্ত আমি মোবাইল কিনে ফেলছি, এই যে কুদ্দুস মোবাইলটা কিনে ফেললো, তার একটা অভাব পূরণ হইলো, সে তার বান্ধবীর সাথে কথা বলতে পারবে, তাই না? কুদ্দুস তার বান্ধবীর সাথে কথা বলতে পারবে। এই যে কুদ্দুস তার বান্ধবীর সাথে কথা বলতে পারতেছে, এইটাই হলো তার উপযোগ, অভাব পূরণের ক্ষমতা। কি পূরণের ক্ষমতা? অভাব পূরণের ক্ষমতা। ওকে, আচ্ছা। এরপরে আমরা এটাকে কি বলি? বস্তুগত এবং অবস্তুগত সেবা পাওয়াকে আমরা অভাব বলে। ওকে, অর্থনীতির কেন্দ্রবিন্দুতে আছে অভাব, তার মানে হলো দুনিয়ার যত সমস্যা অর্থনীতির সবকিছুর কেন্দ্রবিন্দুতে আছে কে? অভাব, 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 অভাব। মনে রাখবা, অর্থনীতির কেন্দ্রবিন্দুতে সবচেয়ে বড় সমস্যা হলো অভাব। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আসো, আজকের ক্লাসের পর তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে যে 10টা সিকিউ আসছে ভাইয়া দিয়ে দিব উইথ অ্যান্সার। গুড। তার মানে ক্লাসের পড়ার পরই তোমরা এই চ্যাপ্টারের সাজেশন পেয়ে যাবা। যারা ফ্রি গ্রুপে আসো পাবা না, কারণ কোর্সের ভিতরে আসতে হবে। ওকে, এরপরে আমরা দেখতেছি মৌলিক অর্থনৈতিক সমস্যা, আমরা কি জানলাম? অভাব জানলাম। এবার চলো আমরা দেখি আমাদের অভাবেরও কয়েকটা ভ্যারাইটি আছে। আমাদের কি আছে? অভাবেরও কয়েকটা ভ্যারাইটি আছে। ভ্যারাইটিগুলো কি কি? একটা হলো আমাদের মৌলিক অভাব, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এগুলো আমাদের মৌলিক অভাব। যখন আমাদের মৌলিক অভাব ফুলফিল হয়ে যায়, হ্যাঁ, তখন আমরা কিছু জায়গায় আরামদায়কের অভাব, মানে এবার আমরা কি একটু সুন্দর আরামদায়ক জিনিসপত্র আমরা কিনতে চাই। যখন আমাদের আরামদায়ক জীবনটা একটু পেয়ে যায়, এবার আমরা বিলাসবহুল ব্র্যান্ডের কাপড় চোপড়, ব্র্যান্ডের বাইক, ব্র্যান্ডের গাড়ি, এগুলো কিনে মনে করো গিয়ার ছাড়ি, এগুলো হলো বিলাসবহুল অভাব। এরপরে আমাদের কি হয়ে যায়? লাস্টের দিকে যায় আমাদের টাকা পয়সা হয়ে যায় কম। তার মানে প্রথম দিকে একদম ফ্লেক্স নেই, ঠিক আছে, ইচ্ছা মতো ফ্লেক্স নিচ্ছি, ফ্লেক্স নিতে 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 লাস্টে যা সম্পদ সীমিত। লাস্টে যায় কি? লাস্টে যা হইল সম্পদ সীমিত। ডান। ওকে, এরপরে আরো একটা পয়েন্ট আছে, দুষ্প্রাপ্যতা। মনে রাখবা, দুষ্প্রাপ্যতা মানে হইলো যেটা পাওয়া যায় না। দুষ্প্রাপ্যতা মানে কি? দুষ্প্রাপ্যতা মানে হলো যেটা পাওয়া যায় না। আমি তোমাদেরকে প্রমিস করতেছি, এতদিন যার যার কাছে অর্থনীতি বোরিং লাগছে, ঠিক আছে, এতদিন যার যার কাছে অর্থনীতি বোরিং লাগছে, তার লাইফের বেস্ট ক্লাস হবে এখন থেকে ইকোনমিক্স। ঠিক আছে, বুঝতে পারছো? যারা পেইড ব্যাচে আসো, ক্লাসের পর এই ক্লাসের স্লাইড দিয়ে দিব, এই তোমার চ্যাপ্টারের সাজেশনও দিয়ে দিব। ওকে, আচ্ছা। সো দুষ্প্রাপ্যতা কি? অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে আমরা কি বলি? দুষ্প্রাপ্যতা বলি। অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে আমরা কি বলবো? দুষ্প্রাপ্যতা বলবো। ওকে, ডান। এরপরে দেখো আমাদের কি আছে? দুষ্প্রাপ্যতা বলতে আরো কয়েকটা ভ্যারাইটি আছে। আমাদের দুষ্প্রাপ্যতার প্রথম পয়েন্ট কি? আমাদের টাকা পয়সা কম। আমাদের কি কম? টাকা পয়সা কম। এরপরে উৎপাদন প্রক্রিয়া, যখন আমাদের টাকা পয়সা কম, আমরা উৎপাদন করবও কম, তাহলে আমাদের দ্রব্য বা সেবার উৎপাদনও হবে কম। মেইন কথা, আলটিমেটলি যদি এটা কম হয়, আমার আলটিমেটলি আউটপুটটাও কম হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা। এরপর আছে কি? দুষ্প্রাপ্যতাকে যদি আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভাগ করি, একটা হলো অসীম মানব আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। ঠিক আছে, মানুষের আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। সম্পদ ব্যবহারের সম্ভাবনা, যেটাকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বলে, এটা একটু পরে বুঝবো। আর হলো তোমার সীমিত উপলব্ধ সম্পদ, মানে সম্পদ কি? সীমিত। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখতেছি, আমরা আজকের এই ক্লাসে যে বললাম আমাদের যে টপিকগুলো সেগুলো কভার করব, সেখানে মেজর একটা টপিক, সেটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা, যেখান থেকে প্রতি বছর একটা করে সৃজনশীল আসেই, উৎপাদন সম্ভাবনা রেখা। সো এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এইটার পারতে হলে বা আমাদের অর্থনীতির যে সমস্যা, এটাকে সমাধান করতে হলে আমাদেরকে 3টা প্রবলেম সলভ করতে হবে। কয়টা প্রবলেম? আমাদেরকে 3টা প্রবলেম সলভ করতে হবে। কি কি? আমি কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, এটা হলো মেইন সমস্যা। ওকে,
আমি কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব। কারো যদি মনে হয় একটু ফাস্ট পড়ান ভাইয়া, তুমি চাইলে আমাদের ইউটিউবে একটা প্লেলিস্ট আছে, ওইখান থেকে দেখে নিতে পারো। আমার এই ক্লাসে অনেক স্টুডেন্ট আছে যারা জীবনে পড়েই নেই এই চ্যাপ্টারটা, তাদেরকে আমার বোঝাইতে হবে। ঠিক আছে, ওকে, সবাইকে আমার বোঝাইতে হবে। তাই আমি কোনোভাবে জোরে টাইনা পড়াইতে পারবো না, আমি আস্তেই পড়াই। আমি পড়াই আমি যেভাবে করে পড়াই আমার টাইমের মধ্যে পড়া কভার হবে। কারো যদি মনে হয় যে ভাইয়া আপনি একটু ফাস্ট পড়ান, ঠিক আছে, একটু ফাস্ট পড়ান, তাহলে আমি বলবো ভাইয়া তুমি চাইলে পরবর্তীতে ক্লাসটা রেকর্ডেড দেখে নিতে পারো। ওকে, তোমার এই ক্লাস করাই লাগবে, নট নেসেসারি। যারা পারে না তারাই আমার ক্লাস করতে আসছে। ওকে, আচ্ছা, সো আমাদের অর্থনৈতিক প্রবলেমগুলো সলভ করতে হলে আমাদেরকে 3টা প্রশ্ন করতে হবে। এক, আমি কি উৎপাদন করব, আমি কিভাবে উৎপাদন করব, আমি কার জন্য উৎপাদন করব। ঠিক আছে, আমি কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব। সো এই জায়গা থেকে আমাদের একটা সৃজনশীল আসবে, একটা সিকিউ। এন্ড সিকিউটা কিভাবে আসবে চলো দেখি। কি উৎপাদন করব, প্রথমে আমাদের নির্বাচন করতে হবে আমরা কি উৎপাদন করব। এই জায়গায় আমাদের চলে আসে উৎপাদন সম্ভাবনা রেখা। ঠিক আছে, এখানে আমাদের কি চলে আসে, কি উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো আমার প্রথম কোশ্চেন হলো আমি কি উৎপাদন করা হবে। সম্পদের পরিমাণ কম, এই কম সম্পদ দিয়ে আমি কতটুকু উৎপাদন করব সেটা নিশ্চিত করাই সবচেয়ে বড় সমস্যা। এন্ড এটাই প্রকাশ করা হয় উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। সো এবার আমি তোমাদেরকে বলবো উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে। চলো, উৎপাদন সম্ভাবনা রেখা খেয়াল করো, এটা 3 স্টার। উৎপাদন সম্ভাবনা রেখা একবার পড়াবো পুরো টপিক ক্লিয়ার হয়ে যাবে। কেউ যদি না ফোকাস করো ধরা খেয়ে যাবা। ঠিক আছে, এইটা বারবার আসছে, বারবার আসছে এইটা। যে রেখার মাধ্যমে দুটি দ্রব্য উৎপাদনের সম্ভাবনা প্রকাশ করা হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। ক্লিয়ার? যে রেখার মাধ্যমে দুইটা দ্রব্য উৎপাদনের সম্ভাবনা প্রকাশ পাওয়া যায় তাকে কি হয়, তাকে কি বলে, তাকে বলা যায় হলো তোমার উৎপাদন সম্ভাবনা রেখা। আমাদের পরীক্ষায় এখান থেকে সৃজনশীল কেমন আসবে চলো দেখি। আমি তোমাদেরকে আমাদের সৃজনশীল সলভ করবো এবার আমরা। সৃজনশীল চলো, আমাদের পরীক্ষার ভিতরে এরকম একটা সূচি দেয়া থাকবে, সূচি। ওকে, এটা থাকবে আমাদের ধান, এটা থাকবে পাট, 0, 10, 20, 40, 40, 20, 10, 0। এইটা পরীক্ষায় আমাকে সৃজনশীলে দিয়ে দিবে। এইটা পরীক্ষায় কি করবে, সৃজনশীলে দিয়ে দিবে। আমাদের এখান থেকে বলবে কি উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। গ নম্বরের প্রশ্ন আসবে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। তোমাদের পরীক্ষার মধ্যে কেউ যদি গ্রাফ পেপারে চিত্র আঁকতে চাও গ্রাফ পেপারে আঁকতে পারবা, কেউ যদি খাতার ভিতরে আঁকতে চাও সে খাতার ভিতরে আঁকতে পারবা। ঠিক আছে, ওকে ডান। সো চলো আমি আঁকি চিত্রটা। এইখানে আমরা দিব পাট, এখানে দিব 0, এখানে দিব ধান। ওকে, সো লেটস সি আমাদের মানগুলো কত কত আছে। আমরা 5 করে নিব। 5, 10, 15, 20, 25,
30 35 40। ওকে ডান। 5 10 15 20 25 30 35 40। এই জায়গাটা ভালোভাবে খেয়াল করো, না হলে এই ক্লাস করেও কোনো লাভ হবে না। আমি আবারও বলতেছি, আমি ক্লাসে যা পড়াবো এইচএসসি এবং টেস্টে হুবহু তাই আসবে, তাই আসবে। আমরা কি করবো এবার, এই ধান এবং পাটের মানগুলা বসাবো। খেয়াল করো, ধান যখন 0 একক, এই যে দেখো 0, পাট তখন 40 একক, এই যে বিন্দু থাকবে এখানে। খেয়াল করো, ধান যখন 0, পাট তখন 40, তার মানে এই যে প্রথম বিন্দু। ধান যখন 10, পাট তখন 20। ধান যখন 10, পাট তখন 20। 10 ধান যখন 10, পাট তখন 20। ধান যখন 20, পাট তখন 10। ধান যখন 20, পাট তখন 10। ধান যখন 40, পাট তখন 0। ধান যখন 40, পাট তখন 0। ধান যখন 40, পাট তখন 0। সো আমাদের দেখো এখানে আমার চিত্রটা একটু অন্যরকম হয়েছে, বাট আলটিমেটলি চিত্রটা কেমন হবে, এই যে দেখতে কাইন্ড অফ, মানে মেইন কথা চিত্রটা দেখতে তোমার অলওয়েজ এমন হবে, হ্যাঁ এমন হবে। আমার মানের কারণে চিত্রটা একটু অন্যরকম হয়েছে, বাট মেইন কথা কি, আমার চিত্রটা দেখতে কাইন্ড অফ এরকম হবে। আমি যদি তোমাদেরকে এইখানে দেখাই, এই যে দেখো, দেখতেছো? ওকে ভাইয়া, ইউটিউবের প্লে লিস্টের লিঙ্কটা একটু দিবেন প্লিজ। আরে ভাইয়া, আমি এখন ক্লাস করাচ্ছি, আমি কেমনে দিব? বলো, আমি এখন কেমনে দিব? আমি এখন ক্লাস করাচ্ছি না, আমি এখন কিভাবে ইউটিউবে লিঙ্ক দিব? খেয়াল করো, এই যে দেখছো আমার দিয়ে দিছে, আমি খাদ্য 50 একক উৎপাদন করলে যন্ত্র হবে 100, খাদ্য 100 একক হলে যন্ত্র হবে 50। এই যে দেখো, 100 হলে 50, 50 হলে 100, আমি ডিরেক্ট এখানে তৈরি করে দিছি, মান দিয়ে দিছি। ঠিক আছে ভাইয়া, কমেন্ট একটু দেখেন, কি দেখবো কমেন্টে বলো? ভাইয়া মান 10 থেকে নিতে পারবো? পারবা, যদি কোশ্চেনটা না দিয়ে দেয় নিজের মতো করে নিতে পারবা। আপনারটা এমন হলো কেন? কারণ আমি নিজের মতো করে মান নিয়ে নিছি। হ্যাঁ ভাইয়া, নোট করো, এটা আমাকে জিজ্ঞাসা করার কি আছে, করো নোট। ভাইয়া খাতায় আঁকলে মার্ক দিবে? হ্যাঁ খাতায় আঁকলে মার্ক দিবে। আজব কথা। এই যে দেখো, আমাদের এখানে মান দেয়া আছে। আমরা আবার দেখবো, যখন আমরা পুরো টপিকটা সলভ করব তখন তোমাদেরকে আবার এটা দেখাবো। ভাই আরেকবার বুঝান, আপনারটা এমন হলো কেন? আরে আনিকা ভাই, আমি অ্যাজাম্পশন করে মান নিছি, অ্যাজাম্পশন করে নিছি। ভাইয়া 10 ঘর করে নিব? হ্যাঁ নিতে পারো, তোমার ইচ্ছা। ভাইয়া আরেকবার বুঝান, সামনে আবার টপিক আসবে তখন আবার বোঝাই দিচ্ছি। এবার কথা হলো কিভাবে উৎপাদন করব। ওই যে সেম কথা, আমার দেখো কিভাবে উৎপাদন করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা কি টাকা বেশি নিব নাকি আমরা শ্রম বেশি নিব? আমরা কি টাকা বেশি নিব নাকি আমরা শ্রম বেশি নিব? ভাইয়া উৎপাদন সম্ভাবনা রেখা আর একটু শর্টকাট, একটু মানে একটু আবার রিপিট করেন ভাইয়া, বুঝি না। ভাইয়া একটু পর আবার পড়াবো, বুঝে যাবা। একটু পর আবার পড়াচ্ছি, বুঝে যাবা। ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, অধৈর্য হয়েও না, ধৈর্য ধরো। ক্লাসের সময় 2 ঘন্টা, অধৈর্য হয়েও না, অধৈর্য হয়েও না। আমি আবার বলবো, অধৈর্য হয়েও না কেউ, ঠিক আছে? আচ্ছা, এটা আসবে না আমাদের, কার জন্য উৎপাদন করব? ওকে চলো, এই যে আমাদের একটা সিকিউ। চলো এখানে মানগুলো দেখো, তোমরা এতক্ষণ ধরে বললো না, এই যে দেখো, এটা আমাদের একটা বোর্ডের সিকিউ। এটা আমাদের কি একটা বোর্ডের সিকিউ। এখানে আমাদেরকে কি বলছে দেখো, এই মানগুলো দিয়ে একটা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে বলছে। দেখো 0 10 20 24,
24, 20, 10, 0। সো চলো এটা থেকে আমরা চিত্র আঁকি। বাবা এটা সবাই একটু ভালোভাবে দেখো আগে, ঠিক আছে? ওকে, এটা সবাই একটু দেখো। আমরা এবার এটা থেকে চিত্র আঁকবো, উৎপাদন সম্ভাবনা রেখার চিত্র আঁকবো। খেয়াল করো, এই মান দিয়ে আমরা চিত্রটা আঁকি। তো চলো আমাদের বক্সটা যদি আরেকবার এখানে দেখে নিই, এ বিন্দু, বি বিন্দু, হ্যাঁ কি কি আছে? 0, 10, 20, 24, 0, 10, 20, 24, 24, 20, 10, 0, ঠিক আছে? 24, 20, 10, 0। ওকে ফাইন। এবার আমরা চিত্রটা আঁকি, সবাই একটু খেয়াল করো, চিত্রটা একটু খেয়াল করো। এখানে আমাদের দিতেছি আমরা বি বিন্দু, এখানে দিতেছি এ বিন্দু, এখানে দিতেছি 0। এই মানগুলা জাস্ট আমরা বসাবো। দেখো মানগুলা বসাবো। প্রথমে আছে কত আমার এখানে এ বিন্দুতে? 5, 10, 15, 20, 25। 5, 10, 15, 20, 25। এই মান তোমরা নিজের মতো করে নিতে পারবা। 5, 10, 15, 20, 25। 5, 10, 15, 20, 25। এবার খেয়াল করো, এ যখন 0 ছিল, বি তখন 24। এই যে 25-এর নিচেই আছে 24, এইখানটাতে আমার প্রথম বিন্দু যাবে। এখানে আমার প্রথম বিন্দু ডান। এ যখন 10, এ যখন 10, বি তখন 20। এ যখন 10, বি তখন কত? 20। এ যখন 10, বি তখন 20। এ যখন 20, বি তখন 10। এ যখন 20, বি তখন 10। এ যখন 24, বি তখন 0। এ যখন এই যে 24, বি তখন 0। এবার দেখো এই যে আমি চিত্রটা আঁকলাম, এই বিন্দুগুলোকে যোগ করে দিব। এটা হলো আমার উৎপাদন সম্ভাবনা রেখা। এটা হলো আমার উৎপাদন সম্ভাবনা রেখা। এই চিত্রটাকেও ভালোভাবে আঁকলে সে ফুল মার্ক পাবা, ফুল মার্ক পাবা, ঠিক আছে? ওকে ভাইয়া, আপনি পাস নিচ্ছেন যে বক্সে দেওয়া নাই? তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, এখন এই প্রশ্ন করতেছো? এই চিত্রটাকে সুন্দর করে আঁকতে হলে মানগুলাকে একটু ভালোভাবে নিতে হবে। চিত্রটাকে সুন্দর করে আঁকতে হলে মানগুলাকে একটু ভালোভাবে নিতে হবে, ঠিক আছে? ক খ পারি না, ক খ না পারলে কি পড়ো, ক খ পারো না, না পারলে পড়ো। ওকে হ্যাঁ, তোমাদের পেইড গ্রুপের ভিতরে ক্লাসের পর লিংক দিয়ে দিব, ক্লাসের পর লিংক দিয়ে দিব। ভাইয়া প্রশ্নে বাংলা নম্বর থাকলে ইংলিশে দিব না, বাংলা নম্বর থাকলে বাংলাতেই অ্যান্সার করব, ঠিক আছে? বাংলা নম্বর থাকলে বাংলাতেই অ্যান্সার করবা। ওকে, এটা থাকবে তোমাদের গ মার্কের জন্য, গ মার্কের জন্য থাকবে এইটা। তোমাদের ঘ মার্কে কি বলছে দেখো, এ বি দুইটাই কি 20 একক আঁকা সম্ভব? মানে তোমাদের ঘ নম্বরে বলছে এ আর বি দুইটাই কি 20-20, এটা পসিবল নাকি? আমরা চলো ঘ নম্বরটা এবার আঁকি। ঘ নম্বরটা চলো, ঘ নম্বরটা এবার আমরা আঁকি। খেয়াল করে, এখানে ছিল আমাদের বি বিন্দু, এখানে ছিল আমাদের এ বিন্দু। 0, 5, 10, 15, 20, 25। 5, 10, 15, 20, 25। 5, 10, 15, 20, 25। 5, 10, 15, 20, 25। ওকে, দিয়ে দিলাম। এবার চলো আমরা আঁকি। প্রথমটা হবে 24, তার মানে এইখানে। দ্বিতীয়টা হবে হলো তোমার 20 হলে 10, 10 হলে 20, এরপরটা হলো 24। মানে গয়ের চিত্রটা আমরা এখানে আরো একবার আঁকবো। এই যে বিন্দুগুলো পেলাম, আমাদেরকে ঘ নম্বরে বলছে এ ও বি দুইটাই কি 20 একক সম্ভব? তার মানে কি এ ও 20 হবে, বি ও 20 হবে। এটা আমি যদি ইয়েলো মার্ক দিয়ে দেখাই, এ বিন্দু 20, বি বিন্দু 20, তার মানে বিন্দুটা এইখানে আসবে।
মনে রাখবা এইটাকে বলা হয় অর্জনযোগ্য বিন্দু। অর্জনযোগ্য বিন্দু তার মানে আমরা বুঝতেছি ঘ নম্বরে যেটা বলছে দুইটাই 20 একক, এটা পসিবল না। ঠিক আছে, এটা পসিবল না। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তাদেরকে সহজভাবে ব্যাখ্যা কিভাবে লিখতে হয় আমি ব্যাখ্যা লিখে গ্রুপের ভিতরে দিয়ে দিব। আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো ব্যাখ্যা কিভাবে লিখতে হয় লিখে আমি তোমাদের গ্রুপের ভিতরে দিয়ে দিব। ওকে বাবা, তোমাদের ক খ এমসিকিউ গ ঘ সব সাজেশন পাবা, পেইড গ্রুপের পোলাপানরা সবাই পাবা। ঠিক আছে, পিপিসি জিনিসটা কি? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আরে বাবা রে, এই যে এইটাকেই বলা হয় পিপিসি। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, পিপিসি। ডান, এটা বুঝতে পারছো? যে স্টুডেন্ট এইটা প্লাস এইটা বুঝবে সে ইজিলি 7 মার্ক, 7 নম্বর কনফার্ম, 7 নম্বর তার কনফার্ম হয়ে গেছে, একদম কনফার্ম। যে স্টুডেন্ট এইটা আর এইটা বুঝতে পারছে, কারণ এটা বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন। অর্থনীতিতে নির্বাচন কি? কোনটা উৎপাদন করব কোনটা করব না এইটা ঠিক করে অর্থনীতিতে নির্বাচন বলা হয়। প্রদত্ত সূচি বলতে বা থেকে পিভিসি কি? প্রদত্ত সূচি মানে হলো এই যে এই সূচি, প্রদত্ত সূচি থেকে তোমার প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আঁকা। ডান, ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি, অল ক্লিয়ার, পুরা ক্লিয়ার। ইয়াপ, যারা বুঝছো 10 on 10, 10 on 10। ওকে, এই যে উৎপাদন সম্ভাবনা রেখা এখানে পুরোটা বলা আছে। এই যে দেখছো এইভাবে করে আমাদের সূচি দেয়া থাকবে, আমরা এইভাবে করে এঁকে ফেলবো, চিত্র এরকম হয়ে যাবে আমাদের। ঠিক আছে, ডান। এই যে আমাদের এখানে তোমার ব্যাখ্যা দেয়া আছে, আমি ব্যাখ্যা তোমাদের পেইড গ্রুপে আলাদা করে বলে দিব। ঠিক আছে, আলাদা করে বলে দিব। আচ্ছা, এইবার চলো আসি। যখনই আমরা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকলাম, আঁকার পরে আমাদের যখন এই যে এই বিন্দুটা আসলো, এর মানে উৎপাদন সম্ভাবনা রেখার যে বিন্দুটা, খেয়াল করো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার ঘ নম্বরে যে বিন্দুটা বলবে সেটা আঁকার টাইমে, ঠিক আছে, সেটা আঁকার টাইমে, ওকে, খ বুঝি নাই, আচ্ছা খ আবার পরবর্তীতে বোঝাচ্ছি। পেইড গ্রুপ কোনটা? যারা আমাদের কোর্সে ভর্তি হইছো তারা যে গ্রুপে ক্লাস করতেছো ওইটা হলো আমাদের পেইড গ্রুপ। ওকে, যারা কোর্সে ভর্তি হইছো। ভাইয়া ঘ নাম্বারটা আরেকবার বোঝান, কি এখানে বোঝানোর আছে বলো? তোমাকে এই যে এইটা আঁকছো, আঁকার পর তোমাকে গ নম্বরে বলছে আমার এ বিন্দু আর বি বিন্দু দুইটাই কি 20-20 একক আঁকা সম্ভব নাকি না? উত্তর হচ্ছে না, সম্ভব না। কারণ উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব না। এইটাই এখন এখানে বোঝাবো যে উৎপাদন সম্ভাবনা রেখা, এটা হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। এটা হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। খেয়াল করো একটা কোম্পানি বা একজন ব্যক্তি কতটুকু উৎপাদন করে, যেটা যতটুকু তার সামর্থ্য সে ততটুকু উৎপাদন করে, তাই না? যতটুকু উৎপাদন করা সম্ভব ততটুকু সে উৎপাদন করে। ওকে, এই যে যতটুকু উৎপাদন করা সম্ভব, ফর এক্সাম্পল মনে করো তুমি ভাত খাইতে পারো 2 প্লেট, তো এইটা হলো তোমার 2 প্লেট ভাত। এখন তুমি যদি বাসায় এসে হাফ প্লেট ভাত খাও, ঠিক আছে, তুমি যদি বাসায় এসে হাফ প্লেট ভাত খাও, সেটা হবে তোমার পেট ভরলো না, এটা হবে তোমার বেকারত্ব বিন্দু। এটা হবে কি বিন্দু? বেকারত্ব বিন্দু। আর যখনই তুমি উৎপাদনের বাহিরে চলে যাবা, এটা হয়ে যাবে তোমার অর্জনযোগ্য বিন্দু। অর্জনযোগ্য বিন্দু, এটা একটু মাথায় নাও। ভাইয়া আপনার মাথায় তো গরম কেন? তোমরা এইচএসসি পরীক্ষা দিবা কিছুদিন পরে, তোমরা এই ফার্স্ট চ্যাপ্টারের এই জিনিসগুলো পারতেছো না। তোমরা বুঝতেছো? তোমরা এইচএসসি পরীক্ষা দিবা কিছুদিন পর, তোমরা প্রথম অধ্যায়ের প্রথম টপিকই পারো না, মানে আমার মাথা কাজ করতেছে না।
আমি লেজিট বুঝতে পারতেছি না, তোমরা প্রথম অধ্যায়ের প্রথম টপিক পারো না। ভাই আপনি 5 থেকে 25 পর্যন্ত দাগ নিয়েছেন, এগুলোর মধ্যে কি স্কেল দিয়ে মাপ দিতে হবে নাকি এমনি স্কেল দিয়ে মাপ দিতে হবে? স্কেল দিয়ে মাপ দিতে হবে, বুঝছো? ভাই আপনি তো বলছেন আপনারা আপনার না পারলে আপনি আসেন, কিন্তু তোমরা তো পড়তেছো না, তোমরা তো পড়তেছো না, তোমরা তো খালি কমেন্ট করেই যাচ্ছ করেই যাচ্ছ। ভাইয়া গ্রাফের মধ্যে দেখালে ভালো হয়, আমি এখানে গ্রাফ আনতে পারবো না এখন, ঠিক আছে? ওকে, আচ্ছা এইবার আমাদের এখানে আরো একটা টপিক আছে, বাট এখান থেকে সচরাচর প্রশ্ন আসে না, তাও আমি তোমাদেরকে বলি। মনে করো এরকম আরেকটা চিত্র দেয়া থাকলো, এটা কি দেখো, উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে আমরা আরো একটা জিনিস জানতে পারি। একটা দেশ, মনে করো বাংলাদেশ কোন দ্রব্য উৎপাদন করতে সক্ষম। বেকারত্ব বিন্দুটা আরেকবার বোঝান। আচ্ছা, বেকারত্ব বিন্দু মানে হলো যদি উৎপাদনের থেকে কম উৎপাদন করি, মানে আমার উৎপাদন সম্ভাবনা রেখার থেকে, মনে করো আমার উৎপাদন সম্ভাবনা রেখা তো আসতেছে এইরকম, এখন আমাকে ঘ নম্বরে যে মান দিছে ওই অনুযায়ী আমার উৎপাদন আসতেছে এইখানে, তখন হবে আমার বেকারত্ব বিন্দু। আর যদি বাহিরে আসে তখন আমার হবে কি অর্জনযোগ্য বিন্দু। ঠিক আছে? ওকে, ওকে দেখো এখানে আমাদেরকে বলছে বাংলাদেশ 45 মণ ধান যখন উৎপন্ন করে তখন গম উৎপন্ন করে 20 মণ। অন দ্য আদার হ্যান্ড ভারত যখন 20 মণ পাট উৎপাদন করে তখন গম উৎপাদন করে 40 মণ। তার মানে আমরা বুঝতেছি একই অ্যামাউন্টের টাকা দিয়ে যখন দুইটা দেশের মধ্যে যেই দেশ যেই দ্রব্য বেশি উৎপাদন করে সেই দ্রব্য উৎপাদনে দক্ষ, যেমন বাংলাদেশ এখানে পাট উৎপাদনে দক্ষ, ভারত গম উৎপাদনে দক্ষ। এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে রূপান্তর করি, আমরা এরকম একটা লাইন বক্স দিব, হ্যাঁ এরকম একটা চিত্র দিব, চিত্র দিয়ে আমরা এখানে 20-40 দিব পাটের জন্য, 20-40 দিব গমের জন্য। ঠিক আছে? এবার আমরা দিব যে বাংলাদেশ যখন 20 একক গম উৎপন্ন করে তখন ধান উৎপন্ন করে কত? 40 একক। আবার আরেকটা হইলো যখন 40 একক করে তখন হয় 20 একক। এইবার যখন যে পাট যেখানে 40 সেটা বাংলাদেশ বেশি উৎপন্ন করতেছে, আবার যেখানে গম বেশি সেটা ভারত ভালো উৎপাদন করতেছে। এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে? এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো ভাইয়া? বলো কি প্রবলেম হচ্ছে তোমাদের, বলো। আমি তোমাদেরকে একদম সহজভাবে বোঝাচ্ছি, আমি তোমাদেরকে একদম সহজভাবে করে বোঝাচ্ছি, তোমরা তাও ইন্টারনালি এত পরিমাণ কনভারসেশন করতেছো। ওকে, আমি যখন একটা টপিক পড়াচ্ছি তোমরা বলতেছো সাজেশন দেন, আমি যখন একটা টপিক পড়াচ্ছি তোমরা বলছো ওই টপিক পড়ান। সো ক্লাসে তো একটু কনসেন্ট্রেট করো, আমি তো জানি কোনটা কতটুকু পড়াইতে হবে, তাই না? এটা কোশ্চেনটা কেমন আসবে, এই কোশ্চেনটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, এই কোশ্চেনটা এমসিকিউতে আসতে পারে। মান দিয়ে বলবে তোমার পাট উৎপাদনে কোন, মনে করো তোমার এই যে এই মানটা দিয়ে দিল, এই মানটা দিয়ে তোমাকে বলল যে এইটা বাংলাদেশ, এটা বিডি, এটা ভারত ইন্ডিয়া, কে কোন দ্রব্য উৎপাদনে দক্ষ, তো তোমাকে মান দেখে বুঝে ফেলতে হবে যে ইন্ডিয়া কোনটাতে দক্ষ, ঠিক আছে, আর বাংলাদেশ কোনটাতে দক্ষ। ভাইয়া
চিত্র এখানে ইন্ডিয়ারটা একটু বেশি হলো কেন, বাংলাদেশেরটা কম হলো কেন, এটা অ্যাজাম্পশন করে, এটা একই রকম হইতো, এটা একই রকম হইতো, জাস্ট টান দেওয়ার কারণে একটু বেশি বড় হইছে। ওকে, কিন্তু এটা বুঝতে পারলাম না, এটা থেকে সৃজনশীল আসবে না, সো এটা চাইলে স্কিপও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। ওকে ভাইয়া আরেকবার বলবেন? ওকে চলো আরেকবার বলতেছি। মনে করো তুমি কোনো দ্রব্য, মনে করো এ আর বি, এ যখন কোনো একটা দ্রব্য 10 একক উৎপাদন করতে পারে, বি সেটা 30 একক উৎপাদন করতে পারে। আবার তোমার এ যখন কোনো দ্রব্য 30 একক উৎপাদন করে, বি সেটা 10 একক উৎপাদন করতে পারে। তার মানে 30 একক উৎপাদনে বি দক্ষ, আর এই দ্রব্য উৎপাদনে অমুক দক্ষ। এই দক্ষতা চিহ্নিত করার জন্যই আমাদের এইটা আঁকা, নাথিং এলস। ওকে, ঠিক আছে। ওকে, এবার আছে আমাদের সুযোগ ব্যয়। এটা অনেক মজার একটা টপিক। সুযোগ ব্যয়কে আমরা বলি অপরচুনিটি কস্ট। দুটি দ্রব্য, আমার কথার সাথে সাথে সবাই একটু লিখে ফেলো, দুটি দ্রব্য উৎপাদনের সম্ভাবনা একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে সুযোগ বলা হয়। কোনো একটি দ্রব্যে অর্থ বিনিয়োগের সুযোগ গ্রহণ করলে আরেক জায়গায় অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, ঠিক আছে, তাকে বলা হয় সুযোগ ব্যয়। তাকে কি বলা হয়? সুযোগ ব্যয়। এমসিকিউ এর মধ্যে কি চিত্র দেওয়া থাকবে? হ্যাঁ, আমি আবার বলতেছি, দেখো এখানে দেয়া আছে আমাদের তোমার দুটি দ্রব্য উৎপাদনের, আমি লিখে দিই, হ্যাঁ আমি তোমাদেরকে লিখে দিই সুযোগ ব্যয়টা কি। দুটি দ্রব্যের মধ্যে একটি গ্রহণ করলে অন্যটি ত্যাগ করতে হয়, যাকে সুযোগ ব্যয় বলে। মনে করো তোমার কাছে বার্গার আছে, পিৎজা আছে, তুমি পিৎজাকে গ্রহণ করলা, বার্গারকে ছেড়ে দিতে হবে, তার মানে পিৎজার সুযোগ ব্যয় হলো বার্গার, তার মানে পিৎজার সুযোগ ব্যয় কি? বার্গার। পিপিসি মিনিংটা কেউ বলো? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। বুঝতে পারছো? এই যে লিখে দিলাম তো, দুটি দ্রব্যের মধ্যে একটি গ্রহণ করলে অন্যটি ত্যাগ করতে হয়, যাকে সুযোগ ব্যয় বলে। দুটি দ্রব্যের মধ্যে একটি গ্রহণ করলে অন্যটি ত্যাগ করতে হয়, যাকে কি বলা হয়? সুযোগ ব্যয় বলে। ওকে, আচ্ছা, সো এবার চলো আমাদের সুযোগ ব্যয়ের দিক থেকে আমরা কি কি থাকে দেখো। হ্যাঁ, তোমার সুযোগ ব্যয়ের ক্ষেত্রে আমাদের অভাবের দিক থেকে সুযোগ ব্যয়ের সংজ্ঞা আমরা একটু আগে দেখলাম। এরপরে হলো সুযোগের দিক থেকে সুযোগ ব্যয়ের সংজ্ঞা থাকে, উৎপাদনের দিক থেকে, এগুলো আমাদের এই যে দেখো সুযোগ ব্যয় আলটিমেটলি। ওকে, দেখো এখানে আমাদের কি বলছে, আমাদের ধান আছে 5 মণ, তোমার আবার হ্যাঁ ধান আছে, প্রথমটা সংমিশ্রণ 5, 15, 10, 5, সংমিশ্রণ হলো এ বিন্দু বি বিন্দু। এখন আমার এটা থেকে যখন এটা কমাচ্ছি তখন 10 ডিফারেন্স, আবার এটা থেকে যখন এটা কমতেছে তখন 5 ডিফারেন্স। এই ডিফারেন্সটাকে আমি যখন চিত্রের মাধ্যমে দেখাবো, এই যে খেয়াল করো এখানে আমার 0, 5, 10, 0, 5, 10, 15, এই যে যেখান থেকে যেটা বাড়তেছে বা যেটা কমতেছে এইটা এতটুকুই, মানে উৎপাদন সম্ভাবনা রেখার, ঠিক আছে, উৎপাদন সম্ভাবনা রেখার যতটুকু কমতেছে যতটুকু বাড়তেছে এটা চিত্রের মাধ্যমে দেখানোকেই সুযোগ ব্যয় বলা হয়, ঠিক আছে, তাকে কি বলা হয়? সুযোগ ব্যয় বলা হয়।
ওকে, ডান। সো সুযোগ ব্যয়কে 3 ভাগে ভাগ করা হয়। ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, যেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, যেটা আস্তে আস্তে কমতে থাকবে। সমানুপাতিক সুযোগ ব্যয়, যেটাই স্থির থাকবে। ওকে, সো এবার আমাকে একটু বলো তো, অপরচুনিটি কস্ট অফ ইকোনমিক্স, এখন তোমরা যে ক্লাস করতেছো এটার সুযোগ ব্যয় কি? এখন যে ক্লাস করতেছো এই ক্লাস করার সুযোগ ব্যয় কি? বলো, এখন যে ক্লাস করতেছো এই ক্লাস করার সুযোগ ব্যয়টা কি আমাকে বলতে পারবা? বলো তো, এখন যে ক্লাস করতেছো এই ক্লাস করার সুযোগ ব্যয় কি? আমি তোমাদেরকে যে টপিকগুলো পড়াচ্ছি ভাই, এই টপিকগুলো পড়ানোর পর তোমাদেরকে সিকিউ এমসিকিউ সলভ করাবো। জাস্ট একটু ধৈর্য ধরো প্লিজ, আই রিকোয়েস্ট। মাত্র ক্লাসে 40 মিনিট সময় গেছে, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। সময়, ঘুম, অন্য বিষয়ে পড়ার সুযোগ ত্যাগ করেছি, অন্য একটা কাজ, কোনো সুযোগ ব্যয় নাই ভাইয়া। নিজের পড়ার টাইম বাদ দিয়ে লাইভ ক্লাস করতেছি। ওকে, লাইভ ক্লাস না করে মুভি দেখা, ঘরে বসে পড়তে পারি, হাঁটা সুযোগ ব্যয়। ওকে, ক্লাস করার জন্য নোট করতে না পারা, এটা সুযোগ ব্যয়। কলেজের HW প্লাস সেলফ স্টাডি। ওকে, সো অনেকের অনেক ধরনের সুযোগ ব্যয় আছে। তোমরা সবাই মোটামুটি তাহলে বুঝে গেছো যে সুযোগ ব্যয় বলতে আলটিমেটলি কি বোঝাচ্ছি। দেখো, আমাদের এই আজকের এই ক্লাসটা যারা বুঝবে, আজকের এই ক্লাসটা পুরোপুরি যারা বুঝে যাবে, কিছু মানুষের ক্লাসের পর চেহারা হবে এরকম, আর যারা ক্লাসটা বুঝে নেই মাঝখানে জয়েন করছে তাদের চেহারা হবে এরকম। কাদের চেহারা হবে এরকম? কারণ আমি ক্লাসের পর বোর্ড প্রশ্ন সলভ করাবো, বোর্ড প্রশ্ন সলভ করাবো। সো যারা বোর্ড প্রশ্নগুলো সলভ করবে তাদের ক্লাস ডান হয়ে যাবে, আর যারা বোর্ড প্রশ্ন সলভ করতে পারবে না ক্লাসের মধ্যে টাইম মানে উল্টাপাল্টা তোমার মনে করো অন্যদিকে ফোকাস করবে, অন্যান্য কমেন্ট করবে, তাদের চেহারা হবে ওই রকম। তারা বলবে ভাইয়া কিছুই পড়ায়নি, তারা বলবে কি আমার সময় নষ্ট হইলো, ভাইয়া কিছুই পড়াইতে পারলো না। বাট আমি কিছু পড়াইতে পারি নাই, দ্যাটস নট আলটিমেটলি ট্রু। আমি তোমাকে সব পড়াই দিচ্ছি, তুমি কতটুকু নিতে পারতেছো এটা হলো মেইন ফ্যাক্ট। ওকে ভাইয়া, আমাদের টেস্ট এক্সামের সেকেন্ড পেপার থেকে হবে ভাইয়া, এটা তুমি 1690-তে কল দিয়ে বলো প্লিজ, আমরা ফার্স্ট পেপার আগে শেষ করব। ওকে, বুঝছো? ক্লিয়ার? এখন তুমি চিন্তা করো, তুমি কি ক্লাসে ফোকাস করে এরকম ভাবে হাসি নিয়ে ক্লাস থেকে বের হবা, নাকি এইভাবে এরকম করে বের হবা? ওকে, ওকে, ডান ডান, ঠিক আছে। সো চলো আমরা সামনের দিকে আগাই। এইবার আমরা এমন একটা টপিক পড়বো যেখান থেকে আরো এক ধরনের সৃজনশীল আসবে। এবার আমরা পড়বো অর্থ ব্যবস্থা। দেখো, এই চ্যাপ্টার থেকে আমাদের দুই ক্যাটাগরির প্রশ্ন আসে, একটা আসে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা থেকে, আরেকটা আমাদের আসে অর্থ ব্যবস্থা থেকে। কি থেকে? অর্থ ব্যবস্থা থেকে। এই অর্থ ব্যবস্থাকে আমরা 4 ভাগে ভাগ করি, এটা এইচএসসির একটা কোশ্চেন। অর্থ ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা হয়? অর্থ ব্যবস্থাকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আমি সবগুলো উদাহরণ সব বুঝাবো। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তারপর হলো মিশ্র অর্থ ব্যবস্থা, আর হলো আমার ইসলামী অর্থ ব্যবস্থা। ওকে,
আমাদের এইচএসসি তে পরীক্ষায় প্রশ্ন আসবে অর্থ ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর হলো অর্থ ব্যবস্থাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 4 ভাগে ভাগ করতে পারি। ওকে, আচ্ছা। সো আমরা একটা একটা করে দেখি এখান থেকে কিভাবে সৃজনশীল আসবে। আমরা আগে টপিকটা শেষ করি, দেন আমরা দেখতেছি। প্রথমে আমাদের আছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সো চলো, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে বোঝায়, এখান থেকে দেখানোর থেকে বেশি আমি তোমাদেরকে আগে পড়ায় নি। চলো, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল কনসেপ্ট হলো স্বাধীনতা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল কথা হলো স্বাধীনতা থাকবে, স্বাধীনতা থাকবে। এখন এই স্বাধীনতাগুলো কিরকম হবে? ভোগ করতে স্বাধীনতা, মানে আমরা কত টাকা ভোগ করব, কত টাকা নিজের প্রয়োজনে লাগাবো, তারপর হলো তোমার বিনিয়োগ করব কত টাকা, ওই জায়গাটাতে স্বাধীনতা থাকবে। ঠিক আছে, ভোগে স্বাধীনতা, বিনিয়োগে স্বাধীনতা, তারপর হলো তোমার কত টাকা আমরা খরচ করতে পারবো, কত টাকা আমরা আয় করতে পারবো। মানে মেইন কথা হলো সব কিছুতে নিজের স্বাধীনতা, সরকার কোনো কিছু বলবে না। যে অর্থ ব্যবস্থায়, ডেফিনেশনটা হলো যে অর্থ ব্যবস্থায় জনগণের ভোগ, আয়, খরচ, বিনিয়োগে সম্পূর্ণ স্বাধীনতা আছে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় তোমার ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। কেমন অর্থ ব্যবস্থা? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ওকে, আচ্ছা। সো এবার আমি যদি তোমাদেরকে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা উদাহরণ দেখাই, জাস্ট দেখো। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে যার মতো টাকা পয়সা কামাইতে পারে, যে যার মতো ইচ্ছা টাকা পয়সা কামাইতে পারে। আমি যদি তোমাদেরকে এক্সাম্পল দেই, একটু খেয়াল করো। হ্যাঁ, এক্সাম্পলটা যদি দেই একটু দেখো। মনে করো এইটা হলো তোমাদের সিয়াম ভাইয়া, এইটা হলো তোমাদের ফারদিন ভাই, এইটা হলো জাকি ভাই, এইটা হলো তারপর মনে করো এই যে উড়ে চলে যাচ্ছে, তারপর মনে করো ফারসিম ভাই, তারপর এই যে মনে করো বসে আছি, এটা হলো আমি। এখন আমরা এই জায়গা থেকে, দেশের ভিতর থেকে যে যত কোটি টাকা ইচ্ছা আমরা কামাইতে পারতেছি, এইটাকেই বলা হয় স্বাধীনতা। এটাকে বলা হয় কি? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তার মানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমাদের কোনো বাধা নিষেধ নাই। কোন অর্থ ব্যবস্থায় কোনো বাধা নিষেধ নাই? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমাদের কোনো কি নাই? বাধা নিষেধ নাই। ওকে, বুঝতে পারছো? যে অর্থ ব্যবস্থা আমাদের কোনো ধরনের বাধা নিষেধ থাকবে না, তাকে আমরা বলবো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ক্লিয়ার? এই যে দেখো, এখানে যে যার মতো ইচ্ছা টাকা পয়সা কামাচ্ছে। তার মানে আমরা আলটিমেটলি কি বুঝতেছি? স্বাধীনতা আছে, বিনিয়োগ যত ইচ্ছা করতে পারবো, ভোগ, আয়, খরচ যত ইচ্ছা তত বিনিয়োগ, আয়, ভোগ সবকিছু নিজের ইচ্ছা মতো করতে পারবো। জাস্ট লাইক দিস পিকচার। ওকে, এইবার আমাদের আছে, চলো। আচ্ছা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি? সামাজিক শ্রম বিভাগ, মানে হলো কি তোমার শ্রমিকদেরকে ভাগ করা হয় বিভিন্ন ভাগে, মুনাফা ভিত্তিক একক উৎপাদন করা হয়, অবাধ প্রতিযোগিতা আছে, মানে যে যার মতো ইচ্ছা টাকা পয়সা কামাইতে পারে। তারপর হলো শ্রেণী বিভক্তি এবং আয় বন্টনে অসমতা থাকে। তার মানে কি? এখানে তোমার মানে বৈষম্য করা হয়। তারপর হলো পুঁজি এবং উৎপাদনের কেন্দ্রীভূত মূলধন রপ্তানি, স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থাটা তোমরা অলরেডি জানো স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থা কি। ওকে, আমি তোমাদেরকে স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থাটা বলেছি। এবার তোমরা পুতুল নাচ শিখছো না, শুনছো না কথাটা? পুতুল নাচ, এই পুতুল নাচের সাথে আমাদের সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা মিল আছে। গ্রুপের কমেন্ট সরে গেছে। সো এইটাকে আমরা কি বলতেছি? দেখো, এটা দেখো পুতুল নাচ। আমরা একটু আগে যে আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা দেখছি, এইটার ঠিক উল্টা হলো আমাদের সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আমি যে তোমাদেরকে একটা এই দেখো, মনে করো এইটা হলো একটা ইনভিজিবল হ্যান্ড। এখন এটার মাধ্যমে সব কিছু কন্ট্রোল করা হচ্ছে। কি করা হচ্ছে? এটার মাধ্যমে সব কিছু কন্ট্রোল করা হচ্ছে। এই যে কন্ট্রোল করা হচ্ছে, তার মানে উপরে কোনো একটা পক্ষ আছে যে পুরো জিনিসটাকে নিজের আওতায় নিয়ে রাখছে। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে বোঝায় যে অর্থ ব্যবস্থায় সরকারের নীতি নৈতিকতা মান্য করে কাজকর্ম করতে হয়, তাকে বলা হয় কি? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ভাইয়া এগুলো কি পয়েন্ট মুখস্থ করবো? হ্যাঁ, পয়েন্ট মুখস্থ করে কনসেপ্টটা মাথায় রেখে লিখতে হবে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এবার যদি আমি তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দিয়ে দেখাই, দেখো তার মানে কি আমরা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়, কোন অর্থ ব্যবস্থায়?
সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি নাই? স্বাধীনতা নেই, স্বাধীনতা নেই। সরকার থেকে তোমাকে বলে দিবে তুমি কত টাকা স্যালারি পাবা, সরকার বলে দিবে তুমি কত টাকা ব্যয় করতে পারবা, নিজের ওয়াইফকে নিয়ে কবে ঘুরতে যাবা, এই সব কিছু সরকার থেকে তোমাকে বলে দিবে, একদম ইচ অ্যান্ড এভরিথিং। জাস্ট লাইক মনে করো তোমাদের সিয়াম ভাই, হ্যাঁ, অথবা মনে করো তোমাদের ফারসিম ভাই মনে করো কোনো এক জায়গায় ঘুরতে গেল, ঘুরতে যেয়ে ফোন দিল যে কাইব দেখ দোস্ত, কাইব দেখ ভাইয়া এমন একটা দেশে আসছি যেই দেশে কোনোভাবে মানে স্বাধীনতা পাচ্ছি না, কোথায় যাব, কোথায় বসবো, কতটুকু খাবো, সব কিছুতে বাধা দিচ্ছে। পরে মনে করো এদিক থেকে জাকি ভাই বলল, আরে ফারসিম, আমি যে দেশে আছি যে দেশে অনেক স্বাধীনতা, আমি যত ইচ্ছা টাকা কামাইতে পারতেছি। এই যে জাকি ভাই যে দেশে থাকতেছে ওই দেশে স্বাধীনতা, এটা হলো আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। অন্যদিকে ফারসিম ভাই যেই দেশে থাকতেছে ওইটাকে আমরা বলবো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কান্ট্রি। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে। তো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে আমাদের পরীক্ষার ভিতরে খ মার্কে আসবে, এটা খ নঙে আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য আসবে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্যটা আসবে আমাদের। ওকে, ওকে ভাইয়া, উদাহরণ হিসেবে একটা দেশের নাম বলেন এরকম যেটা সমাজতান্ত্রিক ব্যবস্থা আছে। ওকে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আছে কোন কোন দেশে জানো? উত্তর কোরিয়া, উত্তর কোরিয়াতে আছে, কিউবাতে আছে, তারপর হলো চীনে আছে। চীন, কিউবা, উত্তর কোরিয়া, এরা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কান্ট্রি, এরা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কান্ট্রি। ওকে, উত্তর কোরিয়া, চীন আর কে? কিউবা। ডান? বুঝতে পারছো? ওকে, এরপরে আমরা যাচ্ছি আমাদের এই দেখো সোশ্যালিজম ভার্সেস ক্যাপিটালিজম। এইবার আমরা যাচ্ছি, দেখো এখান থেকে আমাদের পরীক্ষায় মিশ্র অর্থ ব্যবস্থা। দেখো মিশ্র অর্থ ব্যবস্থা কে কে আছে? ব্রিটেন, বাংলাদেশ, ভারত সহ প্রায় অধিকাংশ দেশই মিশ্র অর্থ ব্যবস্থা। এখন মিশ্র অর্থ ব্যবস্থা কি? মিশ্র অর্থ ব্যবস্থা হলো আমাদের জগা খিচুড়ি, ধনতান্ত্রিক প্লাস সমাজতান্ত্রিক, এই দুই অর্থ ব্যবস্থা একত্র হয়ে আমাদের শুরু হয় কি? মিশ্র অর্থ ব্যবস্থা। দুই অর্থ ব্যবস্থা এক হইলে আমাদের কোন অর্থ ব্যবস্থা হয়? মিশ্র অর্থ ব্যবস্থা হয়। ওকে, সো মিশ্র অর্থ ব্যবস্থা তার মানে কি? এটা আমাদের খিচুড়ি, একটা পুরো একদম খিচুড়ি হয়ে যায়, একদম খিচুড়ি। সো এই যে দেখো, মনে করো এটা জাকি ভাই, কে এটা? এটা হলো জাকি ভাই। দেখো তোমরা তো জানো অনেকে জাকি ভাই রান্না করতে পারে, হ্যাঁ, এই যে জাকি ভাই। এখন দেখো এইখানে ইনগ্রেডিয়েন্টস গুলা কি কি? এই যে দেখতেছো প্রাইভেট, হ্যাঁ, এই যে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখতেছো, মনে করো এইটা হলো আমাদের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বিষয়গুলো। আর এই যে এই জায়গাটাতে আমাদের যে ইনগ্রেডিয়েন্টস গুলো, এটা হলো আমাদের সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক। এখন এই ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক দুইটাকে একত্র করে জগা খিচুড়ি বানায় এই যে এইখানে যে একটা ইকোনমি বানানো হচ্ছে, এটাকে আমরা বলবো মিশ্র অর্থ ব্যবস্থা। কি অর্থ ব্যবস্থা? এটাকে আমরা বলবো মিশ্র অর্থ ব্যবস্থা। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছো? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা। ডান? কমপ্লিট? ওকে, আচ্ছা, এইবার আরো একটা অর্থ ব্যবস্থা আছে আমাদের। ওকে, আচ্ছা, মিশ্র অর্থ ব্যবস্থার কয়েকটা বৈশিষ্ট্য আছে।
মিশ্র অর্থব্যবস্থার মধ্যে প্রথম বৈশিষ্ট্য কি? বেসরকারি বিনিয়োগ থাকে এখানে, অনেক রাষ্ট্রীয় পরিকল্পনা, বেসরকারি অংশগ্রহণ থাকে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা একটু পরে বোঝাচ্ছি, ভোগের ক্ষেত্রে স্বাধীনতা থাকে, আর বলে মুদ্রাস্ফীতি ও মুনাফার মধ্যে উপস্থিতি থাকে। ওকে, আচ্ছা, এরপর আছে আমাদের ইসলামী অর্থব্যবস্থা। মনে করো ইসলামী অর্থব্যবস্থা হলো যেটা ইসলামিক আইন মোতাবেক যে অর্থব্যবস্থা চলে তাকে বলা হয় কি? হ্যাঁ, বাংলাদেশ হলো মিশ্র অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা বলতে বোঝায় যে অর্থব্যবস্থা ইসলামী শরীয়ত মোতাবেক চলে, যে অর্থব্যবস্থা ইসলামিক শরীয়ত মোতাবেক চলে তাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয়। যে অর্থব্যবস্থা ইসলামী শরীয়ত মোতাবেক চলে। স্যার এক্সাম্পল দিবেন একটু? এক্সাম্পলের কি? আচ্ছা, মিশ্র অর্থব্যবস্থা হলো ভারত, বাংলাদেশ, নেপাল। মিশ্র অর্থব্যবস্থা হলো ভারত, বাংলাদেশ, নেপাল। ঠিক আছে, ওকে। ইসলামী অর্থব্যবস্থা কি? ইসলামিক শরীয়ত মোতাবেক যে অর্থব্যবস্থা চলে তাকে আমরা বলবো ইসলামী অর্থব্যবস্থা। ওকে, ওকে, ডান। আচ্ছা, এবার আছে আমাদের সামষ্টিক অর্থনীতি, বেষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি বলতে বোঝায় যে এখানে পুরো দেশের অর্থনীতি নিয়ে কথাবার্তা বলা হয়। বেষ্টিক অর্থনীতি মানে হলো কোনো একটা কোম্পানি, মানে ছোট কোনো বিষয় নিয়ে কথা বলা হয়। যেমন বেষ্টিক অর্থনীতি, দেখো এখানে আমাদের উদাহরণগুলো কি কি আছে। বেষ্টিক অর্থনীতি হলো আমাদের ছোট, দেখো কোনো ব্যক্তি বা ফার্মের উৎপাদন, বিনিয়োগ, ভোগ, বন্টন, দাম ইত্যাদি নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড সামষ্টিক অর্থনীতি বলতে বোঝায় তোমার দেশের ওভারঅল দাম, মুদ্রাস্ফীতি, ব্যাংকের হার, ওভারঅল সব কিছু নিয়ে যখন কথাবার্তা বলা হবে সেটাকে বলা হবে আমাদের কি? বেষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি। ওকে, ডান। আচ্ছা, এটা তোমাদেরকে পড়াবো। দেখো এখানে আমাদের আরেকটা সৃজনশীল আছে, এই সৃজনশীলটা একটু ভালো করে দেখো। সৃজনশীলটা একটু ভালো করে দেখো, এখানে আমাদেরকে কি বলছে দেখো। সৃজনশীলটাতে আমাদেরকে বলছে ধান, আচ্ছা, নির্দেশনামূলক অর্থব্যবস্থা কি? মানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। নির্দেশনামূলক অর্থব্যবস্থা হলো আমাদের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। ওকে, দুষ্প্রাপ্যতা নির্বাচন কি? ক্লাসের স্টার্টিং এ বলছি। এবার আমাদের হচ্ছে ধান ও পাট উৎপাদনের উৎপাদন সমানের রেখা দেখাও। সিম্পল হিসাব, সিম্পল। 30, 25, 20, 10, 0, 0, 15, 25, 30, 32। এটা আঁকায় দেখাই দিব? এটা কি একে দেখাই দিব নাকি বলো, নাকি পারবা তোমরা? আর লাস্টেরটাও কিন্তু গুরুত্বপূর্ণ। উৎপাদনে 15 টন ধান আর 15 টন পাট কি উৎপাদন করা সম্ভব? খেয়াল করো, 15 টন ধান, 15 টন পাট, এটাকে দেখাই দিব নাকি আমাকে বলো তো? ভাই বাংলাদেশ কি মিশ্র অর্থ ব্যবস্থা? হ্যাঁ, বাংলাদেশ মিশ্র অর্থ ব্যবস্থা। এই সৃজনশীলটা দেখো, এটা কি তোমাদেরকে একে দেখাই দিব? জি ভাইয়া দাও। ওকে, পারবো। ন্যান্সি বলতেছে পারবো। ভাইয়া দেখায় দেন। ভাইয়া এটা একে দেখান। ওকে, একে দেখাচ্ছি। পারবো, সবাই বলতেছে পারবা। গ পারবো, ঘ পারবো না। ইন্টারেস্টিং। গ পারবো, ঘ পারবো না। আচ্ছা দেখো, আমি এখানে তোমাদেরকে চিত্রটা একে দেখাই আগে। আমি কি করব, আমি মনে করো এক্সট্রা একটা পেজ নিই। খেয়াল করো, এখানে একে দেখাচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, পেরে যাবা। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা আগে এখানে বক্সটা আঁকি, ঠিক আছে? আমরা আগে এখানে বক্সটা আঁকি। খেয়াল করো, বক্সের ভিতরে কি বলছে? আমাদের ধান পাট, এইটা হইলো আমাদের ধান, এটা হইলো আমাদের পাট। 30, 25, 20, 30, 25, 20, 10, 0, 10, 15, 25, 0, 15, 25, 30,
32। ওকে, এইটা আমাদেরকে দিছে, এটা আমাদেরকে দিছে। ওকে, এই জায়গাটা একটু খেয়াল রেখো। হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল রাখো। এইটা আমাদের দিছে মান, আমরা এইটা অনুযায়ী গ নম্বরে আমাদেরকে বলছে উৎপাদন সম্ভাবনা। কি বলছে? উৎপাদন সম্ভাবনা। গ্রুপের এইগুলো দিয়ে দেন, একটা গ্রুপ সরে গেছে। উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। সো আমরা কি করব, এই মানগুলো অনুযায়ী দেখো আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা আঁকি আগে। এখানে আমরা দিলাম ধান, এখানে আমরা দিলাম পাট। ওকে, এখানে আমরা দিলাম ধান, এখানে আমরা দিলাম কি পাট। খেয়াল রাখো, ধান পাট। আমরা এখানে 0 দিব, দেওয়ার পরে সো যা যা মান আছে সেগুলাই দিলাম। মনে করো 10, তারপর মনে করো আচ্ছা 5, 10, 15, 20 করে যায়। 5, 10, 15, 20, 25, 30। এগুলো দেখলে চিত্রটা দেখতে সুন্দর লাগবে। 5, 10, 15, 20, 25, 30। দেখো এখানে 32 আছে, আমি 35 দিব। খেয়াল করো, 5, 10, 15, 20, 25, 30, 35। 5, 10, 15, 20, 25, 30। ওকে, লেটস সি। ধান যখন 30, পাট তখন 0। ধান যখন 30, পাট তখন 0। তার মানে আমার বিন্দু হবে কোথায়? এই যে এখানে আমার বিন্দুটা থেকে যাবে, প্রথম বিন্দু। ধান যখন 25, পাট তখন 15। ধান যখন 25, পাট তখন 15। তোমরা এগুলি স্কেল দিয়ে দিবে, আমি হাত দিয়ে দিচ্ছি, এগুলির ব্যাখ্যা হচ্ছে। ধান যখন 20, পাট তখন 25। ধান যখন 20, পাট তখন 25। ওকে, ধান যখন 10, পাট তখন কত? ধান যখন 10, পাট তখন 30। ধান যখন 10, পাট তখন 30। এবার ধান যখন 0, পাট তখন 32। এই যে 30, 31, 32, এই যে এই জায়গাটা দিয়ে দিব। ওকে, এইবার জাস্ট সুন্দরভাবে এই মানগুলোকে নিয়ে এই যে বসাই দিছি। এটা হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা। ডান? ঠিক আছে। হ্যাঁ, ডান পাশের মানগুলো কি নিজের মতো নিতে হবে? হ্যাঁ, তুমি নিজের মতো নিতে পারবা। ঠিক আছে, নিজের মতো নিতে পারবা। ওকে, এটা আমাদের গ নাম্বার গেল। এইবার এই সেম জিনিসটা আমাদেরকে ঘতে আবার রাখতে হবে। এই সেম জিনিসটা আমাদেরকে কি করা লাগবে? ঘতে আবার আঁকা লাগবে। বুঝছো? এই সেম জিনিসটা আমাদের কি করা লাগবে? ঘতে আবার আঁকা লাগবে। সো এবার আমরা কি করি, এটাকে একটু ছোট করি। হ্যাঁ, এবার আমরা ঘ নম্বরের টাইমে আবার আঁকবো। চলো দেখি আমরা ঘ নম্বরের টাইমে আমাদের কি করা লাগবে। মনে করো এখানে ঘ নম্বরে আমাদেরকে কি বলছে, খেয়াল করো। ঘ নম্বরে বলছে ধান 15, হ্যাঁ, আর পাট কি 15 একক সম্ভব নাকি? তার মানে কি ধান ইকুয়াল টু 10, পাট ইকুয়াল টু 15 একক সম্ভব নাকি? একক। সো আমি এই চিত্রটার ভিতরে আরেকবার দেখাই দিই, এটাকেই আরেকবার দেখাই দিই। সো ঘ নাম্বারটা মনে করো আমি এই চিত্রের ভিতরে দেখাই দিচ্ছি। সো মনে করো ঘ নম্বরেরটা তুমি আবার ঘ নম্বরে আবার আঁকলা। আঁকার পরে দেখো ধান 10, ধান এখানে 10 আছে, পাট আছে কত? 15। যে 10, 15, এই যে দেখো বিন্দুটা ভিতরে আসছে না? এই ভিতরে আসলে এটাকে আমরা বলবো বেকারত্ব বিন্দু। বেকারত্ব বিন্দু। এবং এখানে উৎপাদন সম্ভব। উত্তর হচ্ছে কি, এখানে উৎপাদন সম্ভব। ভাইয়া একই চিত্র বারবার কেন আঁকবো? কারণ এই চিত্রটার ভেতরেই তোমাকে এই মানটা একে দেখাইতে হবে। এই গয়ের চিত্র ঘতে আবার আঁকবা, একে এই যে মানটা আছে না, এই মানটা দেখাইতে হবে। এই মান
যে এই মান অনুযায়ী আমার উৎপাদন সম্ভাবনা রেখা আঁকা সম্ভব নাকি না। তোমার এই চিত্রের ভিতরে জাস্ট এই বিন্দুটা বের করে দেখাইতে হবে। সো গ নম্বরের ক্ষেত্রে আমি এটা দিব না, ঘ নম্বরের ক্ষেত্রে এই চিত্রটা সেম আঁকবো আর এই বিন্দুটা দেখাই দিব। ওকে, এই ক্যাটাগরির ফুল একটা সৃজনশীল তুমি এইচএসসি তে কমন পাবা, একদম ফুল একটা সৃজনশীল। ওকে ভাইয়া, আমাদের তো এক্সামে 2 বার রাখতে হবে তাই না? হ্যাঁ, তোমাদের রাখা লাগবে পরীক্ষার ভিতরে, আবার গ নম্বরের ভিতরে আবার রাইখা ফেলো না। ভাইয়া লম্ব অক্ষে কোনটা হবে, ভূমি অক্ষে কোনটা হবে? লম্ব অক্ষ আমরা নিব যেখানে এই যে শূন্য যেটাতে নিচে, ওটা আমরা লম্ব অক্ষ নিব, যেমন এই জন্য ধান নিছি। আর ভূমি অক্ষ নিব এই যে, মনে করো প্রথমে যেটা থাকবে ওটা লম্ব অক্ষে, পরেরটা যেটা থাকবে ওটা ভূমি অক্ষে, তাইলেই হবে। ডিফারেন্ট কালার্স ইউজ করে না, না তোমরা পেন্সিল ইউজ করেই করবা, তোমরা পেন্সিল ইউজ করেই করবা ভাইয়া, ঠিক আছে? তোমরা পেন্সিল ইউজ করেই করবা। আমি আবারও বলে দিচ্ছি, প্লিজ এটা একটু মনোযোগ দিয়ে শোনো। এই ক্যাটাগরির সৃজনশীল থেকে একটা পুরো 10 মার্কের সৃজনশীল কমন পাবা। আর অর্থ ব্যবস্থা পড়াইছি না, ওই অর্থ ব্যবস্থা থেকে আরো 10 মার্কের সৃজনশীল কমন পাবা। ভাইয়া টেস্ট এ এই পার্ট থেকে 2টা প্রশ্ন আসবে? হ্যাঁ ভাইয়া, 2টা প্রশ্ন আসবে, 2টা। একটা হলো অর্থ ব্যবস্থা থেকে আর একটা হলো এই ক্যাটাগরির প্রশ্ন থেকে। ভাইয়া এইভাবে দাগ টেনে দেখাইতে হবে যে? হ্যাঁ দেখাইতে হবে। ডিফারেন্ট কালার ইউজ করা যাবে না, পেন্সিল ইউজ করেই করবা। ভাইয়া ডেফিনেশনটা দিয়ে দিন গ্রুপে, 100-তে 10-এ 10 পাবো। হ্যাঁ, তোমাদের পেইড গ্রুপের ভিতরে, তার মানে আমাদের এইচএসসি 26 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স যে গ্রুপটা আছে, ওই গ্রুপের ভিতরে আমি ব্যাখ্যাটা পাঠিয়ে দিব তোমাদেরকে। ঘ নাম্বারটা আবার বলেন প্লিজ। আচ্ছা দেখো, আমরা এই যে খেয়াল করো, আচ্ছা এইটা আমাদের গ নম্বর প্রশ্ন, তাই না? আমরা আঁকলাম। ঘ নম্বরে আমাদেরকে বলছে কি, উদ্দীপকে উল্লেখিত তথ্যর ভেতরে আবার যদি ধান 10 একক হয় এবং পাট যদি 15 একক হয়, তাহলে কি উৎপাদন সম্ভাবনা রেখা আঁকা সম্ভব? এইটা আমাদেরকে ঘ নম্বরে দেখাইতে হবে। এখন এই চিত্রটা আমাদেরকে ঘ নম্বরে আবার আঁকতে হবে। মনে করো আঁকলা, আঁকার পরে তোমাকে এই বিন্দুটা আঁকতে হবে। দেখো এই বিন্দুটা যখন তুমি বের করবা, ধান 10 একক, তার মানে এই যে 10 একক, পার হলো পাট 15 একক, তার মানে এই যে বিন্দু, এই যে বিন্দু। এখন এই যে একটা স্পেসিফিক বিন্দু আসবে, এটাকে আমরা কি বিন্দু বলবো? এটাকে আমরা বলবো বেকারত্ব বিন্দু। কি বিন্দু? বেকারত্ব বিন্দু। এইটা তোমাকে জাস্ট দেখাই দিতে হবে, শেষ। এইটা তোমাকে জাস্ট দেখাই দিতে হবে। কার বাঁকবো না, কার বাঁকা লাগবে না, জাস্ট তুমি সেম চিত্রটাকে বিন্দুটা দেখাই দিবা ভাইয়া। ভাইয়া ঘতে কি জাস্ট বিন্দু দিব? সেম চিত্র ঘতে একে জাস্ট বিন্দু দিবা, সেম চিত্র ঘতে একে জাস্ট পুরা চিত্রটা একে বিন্দুটা দেখাই দিবা। দ্যাটস ইট, দ্যাটস ইট। ওকে, আচ্ছা ডান। ওকে, এই যে দেখো আঁকছে। আচ্ছা, when you thought you understood economics and exam comes, তোমরা এই যে ভাই এতক্ষণ ধরে পড়াচ্ছে এটা ভেবে, এটা দেখে টেকে কেউ যদি খুব বেশি কনফিডেন্ট হয়ে যাও, একদম কাঁপায়া দিব এবার। মিনওয়াইল স্কুইড গেমের মতো এক্সামের ভিতরে যা দেখবা, ওরে বাবা এটা কি চিত্র দিল। তার মানে ইকোনমিক্স দেখলে হবে না, প্র্যাকটিস করা লাগবে। ইকোনমিক্স দেখলে হবে না, প্র্যাকটিস করা লাগবে। তোমাদের প্র্যাকটিসের জন্য আমি বিগত 10 বছরে বোর্ড পরীক্ষায় আসা সৃজনশীল, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় হুবহু আসার সম্ভাবনা আছে, সেই কোশ্চেনগুলো তোমাদের পেইড গ্রুপের ভিতরে, যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছো তাদেরকে দিয়ে দিব, ব্যাখ্যা সহ দিয়ে দিব। ওকে, তোমাদেরকে ব্যাখ্যা সহ দিয়ে দিব, ঠিক আছে? এই যে অনেকে বলতেছে ভাইয়া এখন ইজি লাগছে, কারণ আমার ক্লাসের মাঝখানে আমি জানি কেউ কথা বললে আমার মেজাজও খারাপ হয়ে যাবে, আমিও পড়ায় কনসেন্ট্রেট করাইতে পারবো না, তোমরাও কনসেন্ট্রেট করতে পারবে না, এই জন্য পড়া বুঝতে পারবে না। বাট এখন বুঝতে পারতেছো, দেখছো? ওকে, আজকেই দিব। হ্যাঁ, ক্লাস শেষ করে উইদিন 1 ঘন্টার ভিতরে দিয়ে দিব। আজকে ক্লাস শেষ করে উইদিন 1 ঘন্টার ভিতরে দিয়ে দিব। সব বোর্ডের জন্য, সব বোর্ডের জন্য, বাংলাদেশের সব বোর্ডের জন্য, ঠিক আছে ভাইয়া? সেকেন্ড পেপার থেকে হবে শুধু
তাই এগুলা আসবে না। হ্যাঁ, সেকেন্ড পেপারের গুলো দিব। ভাইয়া চিত্রের ব্যাখ্যা দিবেন না? হ্যাঁ, চিত্রের ব্যাখ্যাও তোমাদেরকে গ্রুপের ভিতরে দিয়ে দিব, সৃজনশীল দিয়ে দিব, চিত্রের ব্যাখ্যাটাও গ্রুপের ভিতরে দিয়ে দিব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমি একটু ক্লাসের মাঝখানে রেগে গেছিলাম কারণ তোমরা কন্টিনিউয়াসলি মেসেজ করতেছিল, তাই জন্য সরি ভাইয়া, সরি। ওকে, সো এখানে আমাদের এক্সট্রা সৃজনশীল কয়েকটা দিয়ে দিছি আমি তোমাদেরকে। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে আরো একটা টপিক পড়াবো, যে টপিকটা সেকেন্ড মানে দ্বিতীয় চ্যাপ্টারের সাথে কানেক্টেড। ওকে, দেখো এখানে কিন্তু আমরা সৃজনশীল নিয়ে আসছি আমি তোমাদের জন্য, সো এটা প্র্যাকটিস করাবো। ঠিক আছে, এটা প্র্যাকটিস করাবো। তার আগে আমি তোমাদেরকে এবার পড়াবো ভারসাম্য বিন্দু বের করার, ভারসাম্য বিন্দু বের করার ওয়ে। প্রথমে আমরা পড়বো কি জানো? প্রথমে আমরা পড়বো তোমার চাহিদা বিধি, চাহিদা বিধি। ওকে, খেয়াল করো সবাই, চাহিদা বিধি। চাহিদা বিধি বলতে কি বোঝায়? দাম বাড়লে যোগান কমবে। এটা তোমরা অনেকে জানো, আমি তোমাদেরকে গ্রুপে ভিডিও দিছিলাম। যোগান কমবে, আবার দাম কমলে, আহা যোগান কেন আমার মাথা নষ্ট হয়ে গেছে। দাম বাড়লে চাহিদা কমবে, সরি, আর হলো দাম কমলে কি হবে? চাহিদা বাড়বে। এটাকে আমরা কি বলবো? চাহিদা বিধি। এবং চাহিদা বিধির চিত্র যদি আমরা দেখি, এই চিত্রটা দেখতে এরকম হবে, কারণ দাম আর চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। একটা বাড়লে আর একটা কমবে, বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, তাই না? এজন্য চাহিদা রেখা কি হয়? এজন্য হয় চাহিদা রেখা নিম্নগামী। চাহিদা রেখা কি হয়? চাহিদা রেখা হয় নিম্নগামী। ওকে, বেকারত্ব বিন্দু আর অদক্ষ অঞ্চল কি একই? হ্যাঁ, অদক্ষ অঞ্চল একই। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো এইটা হলো আমাদের চাহিদা বিধি। এবার চলো আমি তোমাদেরকে চাহিদা বিধিটা একটু প্র্যাকটিক্যালি দেখাই। সো মনে করো এটা আমাদের দেয়া থাকবে দাম, আর এটা হলো চাহিদা। মনে করো তুমি 1 টাকা দিয়ে, 2 টাকা দিয়ে, 3 টাকা দিয়ে কিনতেছো। তোমাদের মনে করো জাকি ভাই, সে আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। জাকি ভাই 1 টাকা দিয়ে আইসক্রিম পাবে 10টা। ওকে, না না না, একটু উল্টা হয়েছে। আচ্ছা, এটা 20টা। জাকি ভাই 1 টাকা দিয়ে আইসক্রিম পাবে 20টা, 2 টাকা দিয়ে পাবে 15টা, 3 টাকা দিয়ে পাবে 10টা। কারণ তার কাছে কি, টাকা যত বাড়তেছে, মনে করো যে কোনো একটা দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, তার চাহিদা কমে যাবে। কারণ আমরা কি জানি, যেটার দাম বেড়ে যায় ওই প্রোডাক্ট মানুষ কেনা কমায় দেয়, তাই না? যেটার দাম বেড়ে যায় মানুষ কি করে যায়? কেনা কমায় দেয়। সো এইটাকে আমরা যদি চিত্রের মাধ্যমে আঁকি, আমি এখানে একসাথে আরেকগুলো দেখে দিয়েছি, দেখো চিত্রের মাধ্যমে যদি আঁকি। সো এই যে সেম এইভাবে হবে আমাদের দামটা এখানে থাকবে, চাহিদা থাকবে এখানে। ঠিক আছে, দাম এখানে, চাহিদা এখানে থাকবে। সো আমার হলো 1 2 3, 1 2 3, তারপর হলো 5 10 15 20, 5 10 15 20। কি হবে? 1 হলে 20, 1 হলে 20, 2 হলে 15, 2 হলে 15, 3 হলে 5, 3 হলে কত? 3 হলে 10, 3 হলে 10। এই যে দেখো বিন্দুগুলা পেয়ে গেলাম। এটাকে যদি যোগ করে দেই, এটা নিচুর দিকে হয়েছে না? এটা হলো আমার চাহিদা রেখা। এটা আমাদের কি রেখা? এটা আমাদের চাহিদা রেখা। ডান, ডান, ওকে, এটা আমাদের চাহিদা রেখা। এই সেম ভাবে আমরা যদি আরো একটা টপিক দেখি, এটা হচ্ছে না। ওকে, এই সেম ভাবে আমরা যদি আরো একটা টপিক দেখি, যেটাকে আমরা বলবো যোগান বিধি। কি বিধি? যোগান বিধি। খেয়াল করো, আমরা কিন্তু তোমার ভারসাম্য বিন্দু বের করার টপিক পড়তেছি। দাম বাড়লে যোগান বাড়বে,
যোগান বাড়বে, অন দ্য আদার হ্যান্ড দাম যদি কমে যায় যোগান কমে যাবে, যোগান দাম কমলে যোগান কি হবে, কমবে। তো এই যে আমাদের এই টপিকটা, এটাকে আমরা বলবো যোগান বিধি। যোগান বিধির চিত্র দেখতে এরকম, আর দাম আর যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান, সমমুখী সম্পর্ক, ঠিক আছে। এই জন্য যোগান রেখা ঊর্ধ্বগামী। যা যা পড়াচ্ছি এগুলো সবগুলা ক খ এমসিকিউ সবগুলোর জন্য যোগান রেখা ঊর্ধ্বগামী, যোগান রেখা কি গামী, ঊর্ধ্বগামী। ওকে, সো আমি যদি এইখানে তোমাদের একটা চিত্র এঁকে দেখাই, এখানে যদি একটা চিত্র এঁকে দেখাই জাস্ট একদম প্র্যাকটিক্যালি, যাতে তোমরা বলতে না পারো ভাইয়া যা পড়াইছেন ওটা মিলে না, মিলবে, ওয়েট করো। আমাদের এই সূচিটা পরীক্ষায় দেয়া থাকবে, এখানে দেয়া থাকবে দাম, এখানে দেয়া থাকবে যোগান। জাস্ট একটু চোখ কান খোলা রাখো ভাইয়া, কি কি করতেছি, কিভাবে করতেছি। 1 টাকা 2 টাকা 3 টাকা অ্যাকর্ডিং টু প্রাইস, দাম বাড়লে যোগানও বাড়বে। তার মানে হলো 10 15 20, দামও বাড়তেছে যোগানও বাড়তেছে। এটার রিজন কি? এটার রিজন হইলো, হ্যাঁ, এটার রিজন হলো যে সবসময় বিক্রেতা চিন্তা করে প্রফিট বেশি করতে। বিক্রেতা সবসময় চিন্তা করে কি, প্রফিট বেশি করতে। এখানে যদি আমি চিত্রটা আঁকি, এটা হলো আমার দাম, এটা হইলো আমার যোগান, 0 1 2 3, 1 2 3, 5 10 15 20, 5 10 15 20। 1 হলে কত? 1 হলে 10, 2 হইলে 15, 3 হইলে 20। লাইক, ঠিক আছে, এই যে উঠাই দিচ্ছি, এটাকে আমরা বলবো যোগান রেখা, যোগান রেখা। দেখো বুঝতে পারছো নাকি? দেখো এই যে এটা আমাদের চাহিদা, ঠিক আছে, এই যে চাহিদা, এই যে যোগান, এই যে চাহিদা, এই যে যোগান, এই চাহিদা, চাহিদা বিধি যোগান বিধি বুঝতে পারছো? বলো তো আমাকে, চাহিদা বিধি যোগান বিধি বুঝতে পারছো? আর একটা টপিক বাকি আছে আমাদের, আর একটা টপিক ভারসাম্য বিন্দু। আর একটা টপিক যোগান কি? যোগান মানে হলো তুমি যে জিনিসটা কিনতে চাও ওইটা দোকানে আছে নাকি। যোগান মানে হলো তুমি যেটা কিনতে চাও এটা দোকানে আছে নাকি নাই। ক্লিয়ার ভাইয়া? ইজি লাগতেছে না একদম? আমি বললাম না, আমি যেগুলো যেগুলো পড়াবো এর বাইরে কোনো সৃজনশীল আসবে না, এগুলাই আসবে। জাস্ট ক্লাসের লাস্ট পর্যন্ত থাকবা। ওকে, দাম ও চাহিদা বেস্ট ফ্রেন্ড। ইয়েস, দাম ও চাহিদা বেস্ট ফ্রেন্ড। ওকে, আচ্ছা, এবার আমরা আঁকবো কি জানো? এবার আমরা একটু আঁকবো হলো ভারসাম্য বিন্দু নির্ণয় করো। আমাদের পরীক্ষার ভিতরে বক্সটা এভাবে দেয়া থাকবে, হ্যাঁ। এবার বক্সটা হবে একটু ডিফারেন্ট। আমাদের দাম দিয়ে দিছে, আমরা চাহিদা পেয়ে গেছি, আমরা যোগানও পেয়ে গেছি, চাহিদা যোগানও পেয়ে গেছি। এবার দেখো, খেয়াল করো, 1 টাকা 2 টাকা 3 টাকা, আমরা কি জানি? দাম বাড়লে চাহিদা কমবে। 20 15 10, দাম বাড়তেছে চাহিদা কমে যাচ্ছে। আবার দাম যদি বাড়ে, দাম বাড়লে চাহিদাও বাড়বে। এবার এই দুইটা চিত্রকে আমরা একসাথে আঁকবো। এই দুইটা চিত্রকে আমরা কি করব? একসাথে আঁকবো। আমাদের পরীক্ষায় বলবে কি জানো? ভারসাম্য বিন্দু বের করো। ভারসাম্য বিন্দু বের করো। তো চলো আমরা ভারসাম্য বিন্দুটা বের করি। আমরা সিমিলারলি চিত্র আঁকবো। এটা হলো আমাদের দাম, এইটা হলো আমাদের চাহিদা, মানে চাহিদা বা যোগান। ওকে, তো আমরা সেম ভাবে আঁকবো 0 5 10 15 20, 5 10 15 20, 1 2, আচ্ছা একটু বড় করে দিই, 1 2 3, 1 2 3। এইটা একটু ভালোভাবে খেয়াল করো, হ্যাঁ, একটু ভালোভাবে খেয়াল করো, একটু ভালোভাবে খেয়াল করো।
আমরা প্রথমে চাহিদাটা আঁকবো। আমরা কি জানি, যখন দাম 1 টাকা তখন চাহিদা হবে 20, যখন দাম 2 টাকা তখন চাহিদা হবে 15, যখন দাম 3 টাকা তখন চাহিদা হবে 10। এই যে বিন্দুগুলা পাইলাম না, এই যে বিন্দুগুলা পেলাম, এগুলাকে আমরা কি করব, যোগ করে দিব। করে দিছি। এইবার তোমরা খাতায় যখন করবা বা গ্রাফ পেপারে যখন করবে পেন্সিল দিয়ে করবে, আমি তোমাদের বোঝার খাতিরে আরেকটা কলম দিয়ে করতেছি। এবার আমরা দাম আর যোগান আঁকবো হলুদ কালার দিয়ে। দাম যখন 1 টাকা, দাম যখন 1, যোগান তখন কত, 10। দাম যখন 2, যোগান তখন কত, 15। এই যে বিন্দু দেখছো, বিন্দু মিলছে কিন্তু। দাম যখন 3, যোগান তখন 20। এই যে এইবার আমরা কি করব, এই যে উঠাই দিলাম। এইবার দেখো, এই যে এখানে একটা বিন্দু পাইছি না, দেখতেছো, আমি রেড কালার দিয়ে দেখাই দিচ্ছি। এই যে একটা বিন্দু, এইটাই হইলো আমাদের ভারসাম্য বিন্দু। এটাই কি বিন্দু, এইটাই হইলো আমাদের ভারসাম্য বিন্দু, যেখানে দাম ইকুয়াল টু 2 টাকা, তারপর হলো চাহিদা বা যোগান ইকুয়াল টু 15। তার মানে যেখানে আমাদের চাহিদা আর যোগান সমান, সেইটাই আমাদের ভারসাম্য বিন্দু। সেটাই আমাদের কি বিন্দু, ভারসাম্য বিন্দু। এইটা তোমাদের ঘ নঙে আসবে, ঘ নং প্রশ্নে আসবে। ওকে, এটা বুঝতে পারছো নাকি আমাকে বলো। ঠিক আছে, এটা তোমাদের ঘ নং প্রশ্নে আসবে। দুইটা আলাদাভাবে দেখাতে হবে, দুইটা তোমরা খাতার ভিতরে যখন করবা তখন পেন্সিল দিয়ে করবা। আমি তোমাদেরকে যাতে দেখতে সুবিধা হয় তোমাদের, এজন্য আমি দুইটা কালার দিয়ে করলাম, যাতে হুট করে কেউ ক্লাসে ঢুকে কনফিউজ না হয়ে যায়, এটা কি আঁকলো ভাইয়া। যোগান রেখা আর চাহিদা রেখা দুইটাই কি পেন্সিল দিয়ে করব? হ্যাঁ, দুইটাই পেন্সিল দিয়ে করবা। জাস্ট করে এই ভারসাম্য বিন্দুটা বের করে দেখাই দিবা। ক্লিয়ার? বলো। বিন্দুগুলোর নাম দিব না? হ্যাঁ, বিন্দুগুলোর নাম দিয়ে দিই, চলো। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু, কারণ বি বিন্দুতে তো আমাদের মিলিতই হয়েছে। ঠিক আছে, ওকে, বিন্দুগুলোর নাম দিয়ে দিবা। ইচ্ছা হলে দিয়ে দিতে পারো, না ইচ্ছা হলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে আজকের ক্লাসে যা পড়াইছি এর মধ্য থেকেই সব সৃজনশীল আসবে, প্রথম চ্যাপ্টারের সব। আমি যদি তোমাদেরকে দুইটা সৃজনশীল দেখাই, চলো। এই যে দেখো, এটার অ্যান্সার করো তো দেখি, কে কে অ্যান্সার করতে পারবা। দেখবো আমি, দেখি কে কে অ্যান্সার করতে পারো, দেখি তো। ওকে, দেখি তো সৃজনশীলটা কে কে অ্যান্সার করতে পারো। দুষ্প্রাপ্যতা কি এটা তোমরা জানো, ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক, এটা লাগবে না। এ এবং বি দেশ, দুইটি দেশ, দেশের অধিকাংশ সম্পদ উৎপাদনে উপকরণগুলোর উপর সরকারি মালিকানা বিরাজ করে। তার মানে কি, সরকারের বাধা নিষেধ আছে, এবং উৎপাদন বন্টন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। তাহলে এ দেশ কোনটা, আর বি দেশ হলো একটা সুদমুক্ত দেশ। তাহলে আমাকে বলো তো, এ দেশের অর্থব্যবস্থা কোন অর্থব্যবস্থা? বলো, এ দেশ কোন অর্থব্যবস্থা? বলো দেখি। অর্থব্যবস্থা থেকে এই ক্যাটাগরি সৃজনশীল আসবে, তোমাকে ডিরেক্ট বলবে অমুক দেশ কোন অর্থব্যবস্থা। আমরা সৃজনশীল, বোর্ডের সৃজনশীল কমপ্লিট করতেছি। আমি যা পড়াইলাম দেখো এখন। সমাজতান্ত্রিক, ইয়েস, সবাই রাইট অ্যান্সার দিছো, তার মানে সবাই বুঝতে পারছো। তোমাদের এসএসসি এইচএসসি পরীক্ষায় হুবহু সেম সৃজনশীল আসবে, একই ক্যাটাগরির সৃজনশীল আসবে, এর বাইরে কিচ্ছু নাই, হুবহু সেম ক্যাটাগরি সৃজনশীল আসবে। ওকে, এবার আমাকে তাহলে বলো তো, বি দেশের অর্থব্যবস্থা কোনটা? বি দেশ কোন ধরনের অর্থব্যবস্থা, যেখানে এই যে বি দেশ কোন ধরনের অর্থব্যবস্থা, সুদমুক্ত অর্থনীতি থাকে। বি দেশ কোন ধরনের অর্থব্যবস্থা বলো? বি দেশ কোন ধরনের? হ্যাঁ, বি হলো ইসলামী অর্থব্যবস্থা। দেখছো, তোমাকে বলছে কি, উদ্দীপকের আলোকে দেশ দুটির অর্থব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। একটা হলো সমাজতান্ত্রিক আর একটা হলো ইসলামী, দুইটাই ব্যাখ্যা করতে হবে। গ নম্বরে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ব্যাখ্যা করবা, ঘ নম্বরে ব্যাখ্যা করবা দুইটাই, আর হলো তোমার স্পেশাল ইসলামিক অর্থব্যবস্থাটা ব্যাখ্যা করবা। দেখছো, বুঝতে পারছো? অর্থব্যবস্থা থেকে সৃজনশীল একটা ফুললি এই রিলেটেড আসবে,
ফুললি এই রিলেটেড। ওকে ভাইয়া, ভারসাম্য বিন্দু কি পেন্সিল দিয়ে আঁকবো না? হ্যাঁ, পেন্সিল দিয়ে আঁকবো। এইবার তাহলে অর্থব্যবস্থা থেকে কেমন সৃজনশীল আসবে এটা বুঝছি। এবার চলো ঢাকা বোর্ড, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী বোর্ডে স্পেসিফিক্যালি একটা সৃজনশীল আসছিল, চলো দেখো এটা হলো সেই সৃজনশীল। এটা পারবা? বলো তো আমাকে। ধান উৎপাদন হয়েছে 0, 30, 40, 50, 50, 40, 30, 0। এই চিত্রটা আঁকলে চিত্রটা দেখতে জাস্ট এরকম হবে। গ নম্বরের চিত্রটা আঁকলে জাস্ট এরকম হবে। এই গেল একটা, এই গেল একটা। এটা আঁকতে ঠিক এরকম হবে দেখতে, একদম স্পেসিফিক্যালি গ নম্বর চিত্রটা দেখতে এরকম হবে। পারবা? আর ঘ নম্বরে কি বলছে? ধান আর পাট দুইটাই কি 30, 30 সম্ভব নাকি না? সো আমি যদি বলি ধান 30, পাটও 30, এটা কি সম্ভব? 0, 30, 40, 50, 0, 30, 0, 30, 0, 30, 0, 30, 0, 30, 40, হ্যাঁ সম্ভব। তাহলে এইখানে বিন্দু আসবে, বেকারত্ব বিন্দু আসবে। ধানও 30, পাটও 30, সম্ভব। বলো তো আমাকে, এটা পারবা? এই সৃজনশীলটা পারবা না? বলো। এইগুলাই আসতেছে আমাদের ঘুরে ফিরে। জি ভাইয়া, অনেক ইজি তো এগুলা, দেখছো? আমি বলছি না, আমি তোমাদেরকে পুরা টপিক পড়াইলাম, টপিক পড়ানোর পর বোর্ডের সৃজনশীলগুলা পড়াইলাম, ঠিক আছে? ক খ বলে দেন। ক খ হলো অর্থনীতিতে নির্বাচন কি, আমরা কোনটা উৎপাদন করব কোনটা উৎপাদন করব না এই সিদ্ধান্ত গ্রহণ করাই অর্থনীতিতে নির্বাচন, এটা ক নাম্বার। খ নম্বর হলো অর্থনীতিতে সব অভাব একসাথে পূরণ করা সম্ভব না। কারণ কি? অসীম অভাব এবং সম্পদের স্বল্পতা থাকার কারণে একসাথে সকল অভাব পূরণ করা সম্ভব না। ঠিক আছে? ওকে ভাইয়া, এগুলো কোনো ব্যাপার না ভাইয়া। পারবা না? এবার আমাকে বলো তো, আজকের এই পুরা ক্লাস তোমরা সবাই বুঝছো নাকি? মানে ফার্স্ট চ্যাপ্টার নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি আমাকে বলো। বাই দ্য ওয়ে, আজকের ক্লাস থেকে কিন্তু তোমরা কোনো না কোনো স্টুডেন্ট টি শার্ট গিফট পেতে পারো। কি করতে হবে? ক্লাসের যে কোনো মোমেন্ট, যে মোমেন্টটা তোমার ভালো লাগছে ওটার স্ক্রিনশট নিবা, সুন্দর করে ক্লাসের রিভিউ লিখবা, রিভিউ লিখে HSC 26 স্টার স্টুডেন্টস গ্রুপে পোস্ট করবা। টপ 5 মানে যাদের রিভিউ সবচেয়ে বেস্ট হবে তারা পাবে, তাদের মধ্যে একজন বা দুইজন পাবে আমাদের পক্ষ থেকে খুব সুন্দর একটা টি শার্ট, 10 মিনিট স্কুলের টি শার্ট পাবা। ওকে, ফার্স্ট চ্যাপ্টারটা অনেক ভালো বুঝছি। এবার বলো, এই চ্যাপ্টার থেকে যে যে সৃজনশীল আসবে সবকিছু পারবা না? সবকিছু পারবা? এই চ্যাপ্টার থেকে যে যে সৃজনশীল আসবে সবকিছু পারবা না? এই যে তোমাদের জন্য এমসিকিউ দেয়া আছে এখানে, এমসিকিউ গুলো তোমরা পারবা। ওকে, কেউ যদি ইকোনমিক্স ক্লাস স্কিপ করো তার অপরচুনিটি কস্ট অনেক হাই হয়ে যাবে। পেইড বেচে না, তোমরা পোস্ট করবা কোথায় জানো? আমি বলে দিচ্ছি। রিভিউ পোস্ট করবা তোমরা HSC 26 স্টার স্টুডেন্টস এই গ্রুপে পোস্ট করবা। ওকে, HSC 26 স্টার স্টুডেন্টস এই গ্রুপে পোস্ট করবা। ভাইয়া ঘ নম্বরটা একটু বোঝান। কি বোঝাবো? ঘ নম্বরটা বোঝো নাই এখনো ভাইয়া? ঘ নম্বরটা আরেকবার বোঝাবো? ঘ নম্বরটা আরেকবার বোঝাচ্ছি। ওকে ফাইন, চলো মনে করো তুমি চিত্রটা আঁকছো, ঠিক আছে? আমার যতটুকু মনে আছে, মনে করো এখানে পাট, আচ্ছা এখানে ধান ছিল, সরি, আরে ওকে, ঘ নম্বরটা আরেকবার বোঝাচ্ছি। হ্যাঁ, ঘ নম্বর এটা, এখানে মনে করো আমার ধান ছিল, এখানে আমার ছিল পাট। ওকে, 0, 30, 40, হ্যাঁ যত যত ছিল, আবার এখানে ছিল 0, 30। সো আমার মূল চিত্রটা দেখতে এরকম হবে, আর 0, 30 দিলে এই যে 30টা এখানে চলে আসবে। ঠিক আছে, আমার চিত্রটা দেখতে কাইন্ড অফ এরকম হবে, কাইন্ড অফ এরকম হবে। এখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু হবে, এখানে একটা বিন্দু হবে। আর আমি যদি ঘ নম্বরের চিত্রটা দেখি, হ্যাঁ ঘ নম্বরের চিত্র যদি দেখি তাহলে আমার বিন্দুগুলো এইখানে আসবে, 30, 30, 30, 30 বিন্দুটা এইখানে আসবে। তার মানে যেটা হবে আমার বেকারত্ব বিন্দু। কি বিন্দু হবে? বেকারত্ব বিন্দু হবে। ওকে, এবার আমাকে বলো আজকের ক্লাসটার রিভিউ তোমরা কে কে পোস্ট করবা?
ওকে, কোথায় পোস্ট করতে হবে বুঝছো তো? HSC 26 স্টার স্টুডেন্টস গ্রুপে। অল ক্লিয়ার। ভাই আমি তো কোনো গ্রুপে নাই, পোস্ট করে দিও। ওকে, ক্লাস কি শেষ? হ্যাঁ, আর 3 থেকে 4 মিনিট হবে ক্লাস, তারপর শেষ। ওকে, আচ্ছা, যারা যারা এখনো আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে জয়েন করো নাই, তোমরা দেখতেছো ভাইয়া ইকোনমিক্স কিভাবে করে পড়াই। ক্লাসের টপিক কমপ্লিট করাবো, সৃজনশীল দেখাই দিব, MCQ কোন কোনগুলো আছে স্লাইডের ভিতরে দিয়ে দিব, সবকিছু কভার হয়ে যাবে। এই অধ্যায় থেকে কি এই 2 টাইপেরই কোশ্চেন আসবে? হ্যাঁ, এই অধ্যায় থেকে বিগত 20 বছরে এই 2 টাইপেরই প্রশ্ন আসছে, এর বাইরে কোনো প্রশ্ন আসে নাই। ঠিক আছে ভাইয়া, ভারসাম্য বিন্দু এক্সামেও কি একসাথে দেখাইতে হবে? একসাথে তো গোলমাল হয়ে যাবে, কারণ আমার তো পেন্সিল দিয়ে আঁকবো। গোলমাল হবে না, প্র্যাকটিস করো বাসায়, বাসায় প্র্যাকটিস করো, গোলমাল লাগবে না। HSC 26 স্টার স্টুডেন্টস স্টার গ্রুপ কোথায়? ফেসবুকে সার্চ করো, পেয়ে যাবা। সুযোগ ব্যয়ের গ্রাফটা বোঝায় দিন আরেকবার। সুযোগ ব্যয়ের গ্রাফটা ভাইয়া প্রি টেস্টে অর্থনীতিতে 86 পাইছে, তুমি 100-এ 100 পাবা ইনশাল্লাহ। সাহারা ইসলাম ভাইয়া এক্সাম কখন? ওকে, ক্লাসের উপর কোনো কিউএনএ হবে না, বলে দেওয়া হবে ভাইয়া, বলে দেওয়া হবে, কিউএনএ বলে দেওয়া হবে। সুযোগ ব্যয়টা আরেকবার MCQ গুলা দেখান ভাইয়া, স্লাইড পেয়ে যাবো তোমরা, তোমাদেরকে স্লাইড শেয়ার করে দিব। ওকে, ঠিক আছে। সামষ্টিক অর্থনীতি ব্যষ্টিক অর্থনীতিও তো বাকি আছে, পড়াই দিলাম তো। সামষ্টিক অর্থনীতি ব্যষ্টিক অর্থনীতি পড়াই দিছি, বুঝছো মুসা? ভাইয়া ভারসাম্য বিন্দুর ম্যাথটা একটু দেখায় দেন। ভারসাম্য বিন্দুর ম্যাথটা এই যে, কোথায় জানি ভারসাম্য বিন্দু, কোথায় পড়াইলাম? এত টপিক পড়াইছি, এই যে ভারসাম্য বিন্দু, এই যে ভারসাম্য বিন্দু। ওকে ভাইয়া, আপনার পরিচয়টা দেন। আমি তোমাদের কাইফ ভাইয়া, তোমাদের 10 মিনিট স্কুলে আমি ইকোনমিক্স পড়াই। ওকে, ক্লাস কি শেষ? হ্যাঁ, এই যে ক্লাস শেষ। রিভিউ কখন দিব? এখনই দিয়ে দাও, ক্লাস থেকে বের হয়েই দিয়ে দাও রিভিউ, ক্লাস থেকে বের হয়েই রিভিউ দিয়ে দাও। ওকে, ক্লাস থেকে বের হয়ে রিভিউ দিয়ে দাও। ভাইয়া ক্লাসের পর আমাদের পেইড ব্যাচে ইউটিউবে লিঙ্কটা দিয়েন। হ্যাঁ, অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব ভাইয়া। আরেকবার বুঝান এইটা প্লিজ, আরেকবার কি বোঝাবো? আচ্ছা দেখো, আমরা আমাদের পরীক্ষার ভিতরে আমাদের এইগুলা দিয়ে দিবে, দাম দিয়ে দিবে, চাহিদা দিয়ে দিবে, যোগান দিয়ে দিবে। দাম যখন দাম 1 টাকা, চাহিদা তখন 20। এই যে দেখতেছো সাদা কালার দিয়ে দিছি, 1 হলে 20 দিলাম, 2 হলে 15, 2 হলে 15 দিলাম, 3 হলে 10, 3 হলে 10 দিলাম। দিয়ে এই যে দেখছো একটা বিন্দু আমি রেখা টেনে দিলাম। এই রেখা টেনে দেওয়ার পর আবার আমি যখন যোগানটা আঁকবো, যোগানের ক্ষেত্রে দাম যখন 1 টাকা, চাহিদা যোগান তখন 10, 1 হইলে 10, 2 হইলে 15, 3 হলে 20। এবার আমি এই বিন্দু বরাবর উপর উঠাই দিলাম, মানে এই মানটা আমি এইখানে আঁকবো, যেটা আমরা এইখানে করছি। 2টা চিত্র একসাথে আঁকলে আমরা এই বিন্দুটা পেয়ে যাব, প্র্যাকটিস করলেই পারবা। সাজেশন কখন দেওয়া হবে ভাইয়া? সাজেশন আজকে রাতের মধ্যেই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? দাম নির্ণয় করতে হবে না, ওইটা সেকেন্ড চ্যাপ্টার। দাম নির্ণয় করতে হবে না, ওইটা সেকেন্ড চ্যাপ্টার। সম উৎপাদন বিন্দু কি? দুটি দ্রব্য সমপরিমাণ উৎপাদন করে সামনের দিকে এগিয়ে যাওয়াকে সম উৎপাদন বলা হয়। ওখান থেকে সৃজনশীল আসে না, সম উৎপাদন থেকে সৃজনশীল আসে না। আজকের ক্লাসটা খুব ভালো লাগছে, বাট ভাইয়া যে কমেন্ট করে আল্লাহ, ভাইয়ার এত হ্যাঁ ট্রু। অর্জনযোগ্য বিন্দুটা আরেকবার বলেন। যেই বিন্দুতে অর্জন করা বা উৎপাদন করা সম্ভব না, একটা কথা কয়বার বলা যায় তোমাদেরকে? আচ্ছা দেখাই দিচ্ছি অর্জনযোগ্য বিন্দু। অর্জনযোগ্য বিন্দু আমি পড়ায় দিয়ে দেখাই দিব, যতক্ষণ মতো না বুঝবা ততক্ষণ মতো দেখাই দিব। অর্জনযোগ্য বিন্দু, এই যে অর্জনযোগ্য বিন্দু, দেখছো? অর্জনযোগ্য বিন্দু মানে কি ভাইয়া? বিজ্ঞানীদের দেওয়া সংজ্ঞা কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, মুখস্থ করতে হবে। এই যে মনে করো আমাদের উৎপাদন সমান রেখা, এর বাহিরে যে বিন্দু আসবে এটাকে আমরা বলবো অর্জনযোগ্য বিন্দু।
এমসিকিউ এক্সাম হবে না? হ্যাঁ হবে ভাইয়া, হবে হবে। ওকে ডান। বেকা চলে যায়, বেকা গেলে সমস্যা নাই, বেকা হলে কোনো সমস্যা নাই। ওকে, সো তোমরা আজকে ক্লাসের রিভিউ দিয়ে দিও এইচএসসি 26 স্টার স্টুডেন্টস গ্রুপে, ঠিক আছে? ভাইয়া প্রি টেস্টে ফেল আসছে ইকোনমিক্সে, আর আসবে না, ক্লাস ভালো করে করো। সুযোগ ব্যয়ের গ্রাফটা বুঝাই দেন আবার। সুযোগ ব্যয়ের গ্রাফে বোঝাই দিয়ে আর কি আছে? আচ্ছা আবার বোঝাই দিচ্ছি, চলো। উৎপাদন সম্ভাবনার রেখাটাকে, এই যে দেখো, যখনই একটা দ্রব্যের উৎপাদন 5 একক থেকে 10 এককে গেছে, এর মধ্যে ডিফারেন্স হইতে কত? 5 একক না? এটাকে দেখাই দিব চিত্রের মাধ্যমে যে এতটুকু উৎপাদন কমছে। আবার 5 একক থেকে যখন 10 একক উৎপাদন আমি বাড়াইছি, এখানে কমছে, তার মানে আরেক জায়গায় বাড়াইছি। এই যে এই যে বাড়াইছি, এটাও দেখাই দিতে হবে। মেন কথা, উৎপাদন সম্ভাবনা রেখাটাকে চিত্রর মাধ্যমে দেখাই দিয়ে তীর চিহ্ন দিয়ে দিলে ওটাকে আমরা সুযোগ ব্যয় বলতেছি, ঠিক আছে? ওটাকে সুযোগ ব্যয়। ভাইয়া গ্রুপটা তো পেলাম না। পাবা ভাইয়া, একটু চেক করো, গ্রুপটা পাবা, ঠিক আছে? সেকেন্ড চ্যাপ্টারের ক্লাস তোমাদের 3টা ক্লাস হবে সেকেন্ড চ্যাপ্টারের উপরে, ঠিক আছে? বেস্ট একটা ক্লাস করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান। সো আজকে আমাদের ইকোনমিক্স ক্লাসটা এই পর্যন্তই। আই গেস সবার ক্লাসটা ভালো লাগছে, সবাই রিভিউ দিয়ে দিও। অ্যান্ড আমরা কিন্তু যেটা প্রমিস করেছিলাম ক্লাসের স্টার্টিংয়ে, এক ক্লাসেই 30 মার্ক একদম কনফার্ম করে দেখাই দিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।